এদের চেহারা সব চেঞ্জ হয়ে গেছে, আমি নিজে চিনতে পারতেছি না। আর আমরা লাইভ ট্রাই করতেছিলাম আমার পেজ থেকে, বাট সেটা হচ্ছিল না কেন জানি, বুঝলাম না। সো আমি আমাদের আরেকটা অ্যাসোসিয়েট পেজ আছে, সেখান থেকে গেছি এবং এখন আমরা এখানে শেয়ার করে দিচ্ছি, আপনারা জয়েন করতে পারেন। ওকে, সময় কাশি গেছে? কাশি গিয়েছে? ওকে, সো সময় খান হচ্ছে ডিজাইনার, আমাদের এস ডিজাইনার, আর জলি হচ্ছে নায়িকা। জলি অনেকদিন মুভি করতেছে না, বাট এখন হয়তো আবার নতুন মুভিতে পাওয়া যাবে কোনো এক নতুন নায়কের সাথে, ওইটা আমরা যাবো। তোমরা কথা বলতে পারো, সময় একটু হাই হ্যালো করো এটা। হ্যাঁ, ওকে, চলো জলি তুমি বলতেছিলে। হ্যাঁ, কালকে রাত থেকে বলো। ও কালকে রাতে যখন সময় আমাকে কল দিল, তো বললো মঞ্জু ভাইয়ের প্রোগ্রাম আছে। সো আমি না সাডেন ভুলে গিয়েছিলাম, তখন আমার এই যে হেয়ার স্টাইল, আমি ও আচ্ছা আচ্ছা, তার হেয়ার স্টাইল তো খুব ফেমাস। তো তখন আমি বলছিলাম হ্যাঁ আমি একটা শো, আমি অনেকগুলো শোই মঞ্জু ভাই দেখেছি, বাট একটা শো আমার খুব ভালো লেগেছে রিসেন্ট। আমাদের যে নামটা বলা কি ঠিক হবে? হ্যাঁ বলো, কার নাম বলো? মানে বর্ষা চৌধুরী, অনেক সুন্দরী। অবশ্যই মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি সবাই অনেক সুন্দর। আর এত সুন্দর এক্সপ্লেনও করতে পারতেছে না, তাই? হ্যাঁ, আজকে একটা দিছি আমি একটা রিলস, যে আমি এত সুন্দরী, নিজের উপরে কনফিডেন্স থাকা ভালো ভালো, ডেফিনেটলি। হ্যাঁ বলো, সরি। তারপর হচ্ছে যে কোশ্চেন গুলো মনে হচ্ছে এগুলো সব আমার মনের কোশ্চেন। আচ্ছা, আমি করতে চাই তাকে, কিন্তু আমি যে মনে মনে ভাবি যে এই কোশ্চেনটা করুক, ঠিক তখনই মঞ্জু ভাই কি করতেছে, ওই কোশ্চেনটাই করছে। তা আমি একদম মানে ওইটার পরে পুরো ফ্যান হয়ে গেছি। তারপর হচ্ছে বর্ষার বিষয়ে আমি আসলে কি বলবো, এরকম ভাবে দেখা হয় না। তারপর মঞ্জু ভাইয়ের যখন লাইভ করলো তখন দেখলাম, বিশেষ করে মঞ্জু ভাইয়ের জন্যই দেখা, আর কিছু না। আর বর্ষাকে ওইভাবে চিনতামও না, কিন্তু ফেসবুকে গেলে দেখা যেত তার লাইভ আসছে, তার এটা মানে ফেড আপ হয়ে গেছি। বিশেষ করে ওর কথাবার্তা আসলে মিল খুঁজে পাই না। আর ওর জিনিস দেখারও তো আমাদের আসলে ওইরকম সময় নেই, কিন্তু সব জায়গায় খালি ওকে নিয়ে গবেষণা। তারপর এমন এমন কিছু মানুষ আসলে ফেসবুকটা দখল করে বসছে, মানে আমরা না পারতো আমাদের দেখতে হয়। বর্ষা চৌধুরী, আমি আপনার বিষয়ে এটুকু বলবো, সবার মধ্যে অনেক ধরনের ঝামেলা হয়, অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। আমার মতে কি, মানে এরকম শো অফ না করে নিজের যে কোনো সমস্যা নিজের সমাধান করেন, এটা ফল পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, বাচ্চা আছে, তারপর আপনি সবকিছু বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, দেখবেন অটোমেটিক শান্তি ফিরে পাচ্ছেন। অযথা একে দোষারোপ করে ওকে দোষারোপ করে মানুষের সংসারে অশান্তি মানে এনে নিজে কেন আপনি মানে ডুবছেন বা আপনি গুনার কাজ করছেন, এসব বাদ দিয়ে নামাজ পড়েন। আপনার জন্য আমার এইটুকুই বলা, আর কিছু না। নামাজ পড়েন, নামাজের উপর আর কিছু নেই। আল্লাহ আপনার উপরে শান্তি রাখবে। ওকে, আমরা বর্ষার দিকে না যাই, আমরা আমাদের দিকে থাকি। ওকে, সময় আমি খুব বেশি জানি না, কিন্তু যতটুকু শুনছি, আমি কয়েকদিন, ইনফ্যাক্ট 2-3 ইয়ার্স মনে হয় উই নো ইচ আদার। আমি আসলে খুব বেশি জানি না, বাট আমাদের অনেক প্ল্যান ছিল যে শোতে আসবেও, তো আজকে আসছে। আই এম সো গ্ল্যাড। একটু শুনি সময়, এখন যেটা হইতেছে, কালকেও কয়েকজন আমি আসলে নায়িকাদের নিয়ে তুমি কাজ করে, যেহেতু তুমি এজ এ ডিজাইনার এবং বাংলা ফিল্মে অনেক নায়িকার সাথে তুমি কাজ করছো, সবার সাথে একটা সুন্দর সুসম্পর্ক। রাইট, সো এই যে টাইটেলটা আমরা গেলাম, এখান থেকে যাই, দেন আমরা ডিগ ইনটু ডিপ, যে পর্দার আড়ালে নায়িকাদের কাহিনীর কারণে কত ঝামেলা। একটু আসলে ঝামেলাগুলো আমি কি বলবো, এটা দেখা যাচ্ছে যার যার ঝামেলা সে নিজে নিয়ে আসে। যতটুকুই আমার মনে হয় যে পর্দার আড়ালে মানুষের মানে মিডিয়া বাদে তো অনেক মানুষের ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম হয়, আমরা দরকার কি এসব সামনে আনা। আর নায়িকা মানে মুভি করে, ফিল্ম করে, ওদের তো এমনি দোষ থাকেই। আমার মানে মানে খারাপ লাগে যে বিষয়গুলো, যে কোনো বিষয়ে ওরা ক্যামেরার সামনে এসে নিজেকে ওইভাবে উপস্থাপন করে। যত দর্শক আছে তাদের মধ্যে একটা, সবার মনের মধ্যে একটা এমন একটা শিকড় মানে গেড়ে গেছে যে না, মিডিয়ার মানুষগুলো খারাপ, নায়িকারা খারাপ। ছেলেরা তো ছেলেই, ছেলেরা কোনো খারাপ কিছু করলে ওদের কোনো বদনাম হয় না। কথায় আছে না, সোনার আংটি বাঁকা ভালো। নায়িকাদের ব্যাপারে যতটুকু বাজে বাজে কথা শোনা যায়, ম্যাগাজিন, ফেসবুক, অনেক অনেক জায়গায় কিছু ঘটনা ঘটে দেখে তো শোনা যায়। আমার মতে এসব বাদ দিয়ে মুভি যদি করে যারা বা অ্যাক্টিং করে যারা, তাদের স্ক্রিপ্টে একটু সময় দেওয়া দরকার, গল্প নিয়ে ভাবা উচিত। সেলফি, ফিতা কাটা, বিভিন্ন প্রোগ্রামে গিয়ে নিজেকে জোকারিপানা করা না করাটাই বেটার। এসব করাতে মানুষ সুযোগ পায়, সুবিধা পায়, আরো বাজে বাজে কথা রটায়, ভাবে যে না ওর সম্পর্কে কিছু একটা বলি। আর সবচেয়ে বড় বিষয় যেটা নায়িকাদের উচিত,
আমি বলবো আমার দিক দিয়ে যে একটু নিজেকে আড়াল রাখা উচিত। যেন আমি শাবনূরের কথা বলি, শাবনূর সেই 90-তেই তো আসছিল, হ্যাঁ, সে তার আগেও কেউ আসেনি, সরি তার আগে ছিল, তার পরে কেউ আসেনি, এখনো তার ধারের কাছে কেউ আসতে পারবে না। কারণ সে এমন একজন মানুষ ছিলেন, সে দুষ্টমি করতো, ফাজলামো করতো, সবকিছু করতো, কিন্তু তার কাজের ব্যাপারে সে খুব সিরিয়াস। যে ধরনের যে প্রফেশনে কাজ করে ওইটাকে সম্মান করা উচিত, ভালোবাসা উচিত, তখন অটোমেটিক কোনো গিবতও তার কাছে এসে ঘিরতে পারবে না। তাই আমি বলবো যে নায়িকা বলেন বা নায়ক বলেন, ঝামেলা তো সবারই থাকে, ওইসব মানে কি বলে এটাকে, ওইসব একদম পিছনে ছুঁড়ে ফেলে নিজেকে সামনে কিভাবে আগানো যায়, ভালোভাবে কাজ করানো যায়, নতুন গল্পতে হাত দেওয়া যায়, ছবিতে প্রডিউস করা যায়, এসব নিয়ে এখানে আমার কথা আছে। আমি বাট আগে যেহেতু নায়িকা আমাদের একজন বসা পাশে, জলি, তোমার মুভিগুলো কি কি যেন একটু বলে দাও না প্লিজ। নিয়তি, আমার ফার্স্ট মুভি ছিল যৌথ প্রযোজনার অঙ্গার। আমার বিপরীতে কাজ করেছে হচ্ছে ওম। ওকে, ও ছিল ওপার বাংলার আর কি, কলকাতার। আর আমার বাংলাদেশ হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়া, আর ওপার বাংলার হচ্ছে এসকে মুভিজ, দুইটা মিক্স করে যৌথ প্রযোজনায় আমার ফার্স্ট মুভি রিলিজ। সেকেন্ড মুভি ছিল যৌথ প্রযোজনায়, বাট হিরো হিরোইন আমরা দুইজনই ছিলাম বাঙালি, আমি আর আরিফিন শুভ। সেটা আমার সিনেমার নাম ছিল নিয়তি, ডিরেক্টর ছিল জাকির হোসেন রাজু স্যার। আর থার্ড মুভিটা হচ্ছে আমার মেয়েটি এখন কোথায় যাবে, একটা উপন্যাস অবলম্বনে এটা। আর ফোর্থ হচ্ছে কিছুদিন আগে রিলিজ হলো, জানুয়ারি অর ফেব্রুয়ারি 3 তারিখে মেবি, মনে নেই আমার, ডেঞ্জার জোন। আমার বিপরীতে কাজ করেছে বাপ্পি সাহা। বাপ্পি বাপ্পু চৌধুরী। ওকে, তাহলে তো অনেক মুভি করছো। সো আর মানে অনেক মুভি করেছি কিনা আমি জানি না, বাট আমি যতটা কাজ করেছি কোয়ালিটি রেখে করেছি। আমার কাছে মনে হয়, যেটা আমি মনে করি যে আমার প্রত্যেকটা কাজেরই কোয়ালিটি ছিল, হাই বাজেট ছিল। সো আমার কাছে কেউ দেখে নাই না, এটা ভুল কথা। আমাকে চিনতে হবে না। চলে, এখানে আমার কথা আছে। হ্যাঁ, বলো। আচ্ছা, আগে ওটা শেষ করে নি, তারপরে যাই। না, তুমি বলতেছিলা যেটা নিয়ে কথা বলতেছি, এটা অন্য টপিক। হ্যাঁ, এই টপিক আমরা যাব, মানে চেনা না চেনা বা বাজেট বা কতটুকু মানুষ দেখছে, কেন দেখে নাই, বা তুমি হোয়াট রিলি ওয়েন্ট রং, ওগুলো আমরা পরে যাচ্ছি। বাট এইটা নিয়ে যেটা বললো যে নায়িকারা আসলে কাজের চেয়ে, স্ক্রিপ্টের চেয়ে, গল্পের চেয়ে, মুভির চেয়ে, অ্যাকচুয়ালি দেখেন, সেটা হচ্ছে কি, আমি একজন নায়িকা, আমি কখনোই বলবো না যে অন্য নায়িকারা কি করছে, কাজের বাইরে কি করছে। অন্য নায়িকা না, হ্যাঁ, যারাই কাজ করছে নায়িকারা হচ্ছে। আমি আমার ক্ষেত্রে বলতে গেলে তো আমি খুব স্বাভাবিক একটা জীবন যাপন করি। আমার কাজ না থাকলে আমার সংসার, আমার বাচ্চা, পার্সোনাল, মানে জেনারেলি নায়িকা যে টার্ম, সেই নায়িকাদের নিয়ে এত দুর্নাম কেন? বা নায়িকারা আসলে কাজের চেয়ে মুভি, তুমি আমাকে শুধু বলো লাস্ট 5 ইয়ার্সে, 5 ইয়ার্স ভুলে যাও, লাস্ট 5 মান্থসে ভুলে যাও, লাস্ট 2 ইয়ার্স আমাকে বলো শাকিব খানের কয়টা মুভি হিট হয়েছে। আর রাইট, তুমি ইউ ক্যান নেম ইট, প্রিয়তমা বলো, তুমি এখন বরবাদ বলো, তুফান বলো, কি বলবো। আমাদের তো একটা প্রবলেম আছে, দেখেন শাকিব খানের সিনেমাগুলো হিট হয়েছে, ঠিক আছে, এখানে কি আপনার কি মনে হয় নায়িকা ভিত্তিক যে নায়িকার জন্য হিট হয়েছে? আমি সেদিকেও যাচ্ছি না, আমি শুধু কোশ্চেনটা করি, তারপর তুমি আমাকে বলো। ধরো এই যে বলতে চাচ্ছি যে নায়িকাদের কাজের বাইরে ওদের মুভি কি হিট আছে সেটা আমাকে বলো, কোন মুভিটা হিট তাদের? আমি তো দেখছি না, কারা আলোচনায় আছে? না, আমি নিজেও দেখছি না, বাট আলোচনাটা হচ্ছে এখন মুভি ভিত্তিক হয় না, সেটা হচ্ছে টু বি অনেস্ট আলোচনা। আমাকে মানে নায়িকাদের হচ্ছে এখন চেনানোর উপায় হচ্ছে যে ওরা এখন ফলো করছে যে কিভাবে একটা জিনিসকে, আমি মনে করি, আমার মনে করা থেকে আমি বলি, নায়িকা হচ্ছে স্বপ্নের নায়িকা। আমাদের নিয়ে মানুষ ড্রিম দেখবে, আমাদের বেডরুমটা কেমন হবে সেটা মানুষ চিন্তায় থাকবে যে আচ্ছা ওর বেডরুমটা কেমন হতে পারে। আমাদের প্রত্যেকটা জিনিস, এগুলো সবকিছু হচ্ছে মানুষের চিন্তা ভাবনায় থাকবে, এটা এমন হতে পারে, এটা এমন হতে পারে, আমাদের নিয়ে ভাববে। বাট এখন এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে যে বেডরুম থেকে নিয়ে নিজেদের পার্সোনাল যে প্রবলেম গুলো থাকে সেগুলো ফেসবুকে দিতে হবে, কারণ সেগুলো হচ্ছে ভিউ পাওয়া যাবে। আমার সেখানে হচ্ছে যে এখানে আমার অনেক মানে অনেক ভিউ হবে, আমাকে সবাই চিনবে, এখানে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। সো আমার কাছে মনে হয় কি, যেহেতু এটা হচ্ছে
আমি যেটা ফিল করি, আমি বড় পর্দা দিয়ে ইন করেছি, আমি বড় পর্দায় কাজ করছি, সেটা আমার জন্য অনেক বড় কিছু। ওই জিনিসটাকে নিজের মধ্যে ধরে রাখতে হবে যে আমি যে জায়গায় আছি ওই জায়গাটাই হচ্ছে সম্মান দিয়ে, যাতে করে মানুষ আমার সাথে সম্মান দিয়ে কথা বলে। আমার বাসায় কি হচ্ছে সেটা মানুষকে জানানোর কিছু নেই, আমার ফ্যামিলিতে কি প্রবলেম হচ্ছে সেটা আমার লাইভে এসে বলার কিছু নেই। পার্সোনাল কিছু ভিউর জন্য কেন আমি পার্সোনালি আমার ব্যাপারে কথা বলবে দুইটা মানুষ, সেটা উচিত না। এটা আমার হচ্ছে নায়িকাদের উদ্দেশ্যে সব এতটুকু বলা যে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ টোটালি ডিফারেন্ট। পার্সোনাল লাইফ নিজের কাছে রাখা উচিত, প্রফেশনাল লাইফ তো সবার জন্য। নায়িকাদের ব্যাপারে আমার একটা জিনিস প্রায় দেখা হয় যে রেশারেশিটা থাকে, মানে একজন আরেকজনকে নিয়ে কটু কথা বলবে, তারপর ওকে নিয়ে বাজে একটা মন্তব্য করবে, এবং এমন ভাবে মন্তব্যগুলো করা হয় মানে মানে পাবলিক যারা ওরা বুঝতে পারে যে কাকে মিন করে বলছে। এই জিনিসগুলো আসলে দূর করা উচিত। যে একটা নায়িকা তার সব সময় এরকম চিন্তা ভাবনা থাকতে হবে যে হ্যাঁ আমি আমার তো একটা আলাদা জগৎ, আমি নায়িকা। নায়িকা সবাই হতে পারে না। একটা বিয়েতে দেখা যাচ্ছে যে সবাই সব ধরনের গেট আপ নিয়ে যায়, বর আর কনে ওদের দুজনের গেট আপ থাকে অন্যরকম, যাতে সবার ফোকাসটা ওইখানে থাকে। সো দ্যাট নায়িকা হিরো বা নায়িকা ওদের ফোকাস এমন থাকবে, মানে ওরা যেখানে যাবে সবাই ভাবে যে না আকাশে তারা দেখছি। সো দ্যাট সো দ্যাট তখনই উচিত যে না নায়িকাদের, আসলে নায়িকারা কিছু মনে করবেন না, আমি আপনাদের ভালোর জন্য বলছি, আপনারাও মানুষ আমিও মানুষ, শুধু ওইটাই করা উচিত যে নায়িকাদের যে না আমার উচিত আমি একজন, ওই যে আমি একটা এক্সাম্পল দিলাম বিয়ের বর কনে, ঠিক ওই রকমই ওদের মাথায় রাখা উচিত যে আমি হিরোইন, আমি রাস্তায় বের হব, আমার একটা পজিশন থাকবে, মানুষ আমাকে দেখে বলবে দেখ নায়িকা যাচ্ছে, হিরোইন যাচ্ছে, আমার স্বপ্নের নায়িকা। কিন্তু আমার দেশে যে অবস্থা রেশারেশিটা থেকে যায়, তারপর রেশারেশি থাকে বিকজ ওরা এটা না আলোচনা আমার থাকতে হবে কেন? আমার হ্যাঁ আমার হাতে এখন মুভি নাই, না 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 আমার হাতে না দরকার কি, আমার মুভি তো নাই, তো মুভি নাই, তুমি অন্য প্রফেশনে কাজ করো, আমার হাতে এখন এডুকেশন আছে, প্রফেশনে যাবে তা ঠিক না। দেখা যাচ্ছে যে আমি যোগ্যতা কার কি যোগ্যতা, আসলে এখানে তো যোগ্যতা কারো হয় না, নিজের যোগ্যতা নিজে করে নিতে হয়। তুমি বলছো অন্য যদি কর্পোরেটের কথা চিন্তা করো বা কিছু একটা করবে, রাইট, আমাদের নায়িকা দেখো তুমি যদি বলো হ্যাঁ আই মাইট সাউন্ড মানে ব্রুটালি হার্শ, কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট না। তুমি দেখো তুমি বলতেছো যে মুভিতে কাজ নাই, তাহলে কি করবে, অন্য কি প্রফেশন যেতে পারে? ডান্স করবে, ডান্স করলেও তোমরা কমেন্ট করো হ্যাঁ সার্কাসে নাচতেছে, আমাদের জন্য চিত্রনায়িকা রত্না। আমি কিন্তু তোমাকে কিন্তু আমি এর আগে একটা কথা বলছি, যে যে প্রফেশনে কাজ করবে সেটাকে অবশ্যই সম্মান করবে, সেটাকে কেউ বাঁকা চোখে দেখবে না। এখন হাতে মুভি নেই, এখন তার প্রফেশন তো সে নিশ্চয়ই চেঞ্জ করবে না, তার তো একটা তকমা লাগানো আছে, সে একজন হিরোইন। হ্যাঁ সে যদি ট্রাই করে, বিজনেস আছে মেয়েদের কত ধরনের, হ্যাঁ বিজনেস করতেছে, করতে জানলে অনেক কিছু করা যায়। দেখা যাচ্ছে যে আমার কাছে 10 টাকা আছে, আমি কেন 20 টাকার স্বপ্ন দেখবো? ওই 10 টাকাটা নিয়ে আমি ওইভাবে রিকভার করবো যে না আমার নেক্সট স্টেজ চলার জন্য আমার হাত খরচ লাগবে, আমি কেন আমি আরেকজনের কাছে হাত পাতবো? তাই আমার উচিত যে নায়িকাদের একটু চিন্তা ভাবনা করা উচিত যে রেশারেশি না করে, হাতে মুভি নিয়ে তো কি আছে, নিজে যদি অনেকে চায় যে না আমি মুভিতেই কাজ করব, হ্যাঁ কিন্তু হ্যাঁ করো, নিজে প্রডিউস করো, বাট রেশারেশিটা না থাকাটাই ভালো। আর একটা তো কথাই আছে যে আমি আগে বলেছি যে প্রফেশনে থাকবে, নামাজ কালাম পড়ুক, অটোমেটিক সবার মন ভালো হয়ে যাবে, রেশারেশি কমে যাবে, আল্লাহ ওদেরকে রিজিক দিবেন, আমার বিশ্বাস। আর নামাজ কালাম নিয়ে কথা বলেও তো একজন ধরা গেছে, বর্ষা বলতেছিল যে মুভি করে দিবে, ছেড়ে দিবে। বর্ষা আসলে ওদের চ্যাপ্টার নিয়ে আমি আসলে কথা বলে আমি আমার টাইম ওয়েস্ট করতে চাই না। ওরা এমন একটা, আমি মনে করি ওরা একটা হাসির পাত্র, ওরা মানুষকে হাসাবার জন্য এই ধরনের জোকারিপানা করে, কি করে না করে, আসলে এসব না অনেকে খুব মজা পায়। আমার পাশে যদি কেউ বসে যদি ওদেরকে নিয়ে কেউ কিছু কথা বলে, আমি বললাম তোমাদের কাজ নেই, তোমরা এসব দেখো, এটা দেখার কি আছে? এসব দেখলে তো মানুষ আরো নষ্ট হবে, খারাপ হবে, দরকার কি? আমার কথা ওর লাইফ যা, ও মানে বর্ষা আসলে ওর লাইফেও যাই ঘটুক, এটা আমার শো অফ করার কোনো মানে হয় না। বর্ষা অনন্ত সময়, তুমি কথা শুনো না, আমি কথা বলছি মনে হয়। বর্ষা কি নায়িকা? আমি নায়িকা বর্ষার কথা বলছি ব্রো। ও আচ্ছা, নায়িকা বর্ষা সময় এখানে নাই। নায়িকা বর্ষার ব্যাপারে আমি একটা কথা বলবো, আসলে বর্ষা অনন্ত জলিল ভাই। বর্ষা বললো না যে আমার ছেলেরা কি ভাববে, সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, না আসলে পরিমণি দিল, আমি অনেকেই
এটা আসলে সেটাও আমার এটুকু মনে হয় সে একটু দেখা যাচ্ছে যে আলোচনায় থাকার জন্য একটু এই কাজ করছে হয়তো বা দরকার কি আমার এইভাবে শো অফ করা যে তুমি নামাজ পড়বা কালাম পড়বা বাচ্চারা মানুষ করবা এটা মানুষকে বলার কি দরকার তুমি তোমার পজিশনে থাকো না আর হ্যাঁ আমি দেখি যে ও সব সময় একটা হাজবেন্ড নিয়ে খুব হ্যাপি আছে খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে আর অনন্ত জলিল সাহেব তো বেশ ওনাকেও বেশ ভালো লাগে উনি একজন ভালো মনের একজন মানুষ অনেক সময় ওনাকে দিয়ে অনেকে মানুষ ট্রল করে শুধু এই জিনিসগুলো উনি বুঝেন না আমার দরকার যখন ওনার ওয়াইফ যখন আছেন যে বর্ষা ওনাকে নিয়েও অনেকে ট্রল করে তো ওনাদের বোঝা উচিত এটুকু ক্ষমতা আল্লাহ সবাইকে দিচ্ছেন যে আমাকে নিয়ে যেহেতু ট্রল করে আমি ট্রল করার সে স্কোপ দিব কেন আমি বাড়তি কথা বলতে যাব কেন আমার যতটুকু পজিশন আমি অতটুকু বলি এর বাইরে বেশি বললে কি হবে মানুষ এটা নিয়ে হাসাহাসি করবে তাতে একটু ভিউ বাড়বে দরকার আছে তার চেয়ে চুপ থাকলে তো কোনো সমস্যা নেই বোবা মানুষের শত্রু নেই কথাই তো আছে রাইট তাহলে তো হবে না ওকে টপিক জলি তোমার যে টপিক আমরা ছিলাম তোমার হ্যাঁ নায়িকাদের যে ব্যাপারটা সেটা শেষ করলাম তো ওকে ডান এখন তোমার 4টা মুভি করছো তারপরে একজন কমেন্ট আচ্ছা ওগুলো হ্যাঁ তোমাকে কেউ চিনে না নায়িকা হিসেবে তোমার সেই ব্যাপারটাও নাই নায়িকা জলি বললে কেউ চিনবে না বাট ইউ আর হ্যাপি উইথ দ্যাট কজ তোমাকে নিয়ে আসলে বাজে কোনো স্ক্যান্ডাল বা বাজে রিউমারও কিছু নাই আচ্ছা বলো ওইটাই বলছি হ্যাঁ আমি যখন আমি ফিল্মে আসি ফার্স্টটা থেকে শুরু করে আমি যখন ফিল্ম করব আমার এটা ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি মিডিয়াতে কাজ করব আমার বাবা আমাকে কাজ করতে দিবে না সো এটা ফার্স্ট ইন্টারভিউতে ছিল যে বাবা আমাকে বাসা থেকে বের করে দেওয়ার পর আমি চলে যাই আমার খালামণিকে নিয়ে বাবার ক্রেডিট কার্ড নিয়ে খালামণিকে নিয়ে চলে যাই যাওয়ার পর ওখান থেকে আমি গ্রুমিং ক্লাস করি সোহানুর রহমান সোহান স্যারের কাছে তো যেহেতু আমার পাশে জ্যাজ মাল্টিমিডিয়া ছিল কন্ট্রাক্টে ছিলাম আমি তো ওখান থেকে আমি কলকাতায় চলে যাই কলকাতায় যাওয়ার পর ওখানে আমার পুরো 1 বছরের গ্রুমিং চলে সো আমি বলবো আমার মতো লাকি ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কেউ নেই আমি এত সুন্দরী না মনে করেন আমি সুন্দরী না আমাকে কেউ সুন্দর বলুক সেটা আমি চাই না হ্যাঁ আল্লাহ তাআলা যেহেতু আমি হিরোইন হয়েছি কিছু না কিছু কোয়ালিটি আল্লাহ আমাকে দিয়েছে নয়তো আজকে আমি হিরোইন হতাম না আমার থেকে সুন্দরীরা অনেক আছে আশেপাশে সো আজকে আমার এখানে বসার যোগ্যতা হচ্ছে আমি হিরোইন বলে সো আমি যখন ফার্স্ট কাজ করি ইন্ডাস্ট্রিতে এখন দেখেন যে আমি আপনাকে একটা কোশ্চেন বলি ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কোন নায়িকাটা ফার্স্ট ফিল্ম যৌথ প্রযোজনায় হয়েছে তার এখন পর্যন্ত একজনও না শুধু আমারটা হয়েছে আমি ফ্রেশ লুকে আমি যৌথ প্রযোজনার নায়িকা হই আমার অঙ্গার মুভি দিয়ে আমার বাবা ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল আর্টিস্ট আশিস বিদ্যার্থী রজতাভ দত্ত এই যে এদের নিয়ে একটা বিগ প্রোডাকশনে কাজ করা কিন্তু 4টিখানি কথা না ফার্স্টে ইন করা একজন নায়িকা যে কিনা আমি ক্যামেরা কি জিনিস বুঝতামই না হ্যাঁ সো এই জন্য বলে আমি সো লাকি আমাকে সেকেন্ডে আসি জাকির হোসেন রাজু স্যার আমার খুব আমাদের সবারই খুব পছন্দের একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত সে একজন ডিরেক্টর যখন আমি নিয়তি সিনেমা করি একটু আগে সময় বলছিল যে শাবনূর স্বপ্ন রাখতে পারো হ্যাঁ না সময় বলছিল যে শাবনূর আপু তো শাবনূর আপুই একে তো মানে এ নিয়ে কথা বলাটা সাহসও আমার নেই ওইটা আমাকে বললে বোকামি হবে বাট আমি যখন ছোট ছোট আমার নিয়তির মধ্যে কিছু দুষ্টুমি ক্যারেক্টার ছিল তখন রাজস্থান আমাকে বলতো যে জলি শাবনূরকে পাইছিলাম এখন তোরে পাইছি অনেক দুষ্টু এই যে উনি আমাকে কথাগুলো বলতো সেগুলো আমি খুশি বলতে কি ওগুলো আমার মনে হইতো কি এগুলো আমার জন্য আশীর্বাদ জলির মধ্যে একটু দুষ্টুমি ভাবটা বেশি হ্যাঁ আর নায়িকা ভাবটা কেন নেই আমার মধ্যে আমি ন্যাকামি পারি না আমার ভয়েসে কোনো ন্যাকামি নেই আমার হাস্কি ভয়েস আমার ভয়েসের সাথে ধরতে গেলে বাংলাদেশের অনেক মানুষেরই ভয়েস ম্যাচ করে না সো ওইটাতে ন্যাকামি কিভাবে আসবে নায়িকাদের ফার্স্ট অফ অল জানতে হয় ন্যাকামি যেটা আমি জানি না সেকেন্ড জানতে হয় হচ্ছে পলিটিক্স আমি সেটা আমার মাথায়ও আসে না বিকজ আমি সংসার নিয়ে এত ব্যস্ত থাকি আর কাজ নিয়ে যখন চিন্তা করি আমি কিন্তু আজকে রাইট টাইমে আসছি এবং আজকে না শুধু আমার 4টা ফিল্ম করেছি আমি যে কোনো একটা প্রোডাকশন বয়কে পর্যন্ত জিজ্ঞেস করবেন যে জলি রাইট অন টাইমে কি সেটে থাকে আমি 8 ঘন্টা আগে চলে যাই গিয়ে আমি গাড়ির মধ্যে ঘুমাই আমার অন টাইমে থাকতো আমি কাজ নিয়ে এত সিরিয়াস থাকি আমি কাজ নিয়ে তো আমার এগুলো কি জানেন এগুলো আমার শক্তি এগুলোই আমার পাওয়া
আমাকে 10 জন চিনতে হবে না, আমাকে একজন চিনুক, চেনার মতো করে চিনুক। আজকে আমি জলে আমার 2-3টা রিউমার ছড়াই দিয়ে আমাকে সবাই চিনবে, right. আমার দরকার নেই তো। আমার একটা গান যখন বলি, আমার গান, একটা বিয়ে হোক পূজা হোক, ঢাকায় শাড়ি কে কোন পূজাতে কোন বিয়ে প্রোগ্রামে মানুষ ডান্স করে না? পূজা মণ্ডপে গেলে কোন একটা মণ্ডপে যে আমার ঢাকাই শাড়ি গানটা ইউজ করে না? সব সময় আমার অনেক সাধনার পরে গানটা তো এটা মানে আগে যেমন হিট ছিল, আল্লাহর রহমতে আমরা যে রিমেক করেছি আমরাও মানে ওই তালে কিন্তু আমাদেরটা একটা ডাউন হয়ে পড়ে গেছে সেটা না, কিন্তু গানটা কিন্তু সবার মনে এখনো রয়ে গেছে। সো আমি অনেকটা টাইম, হ্যাঁ আমি যখন 5 মান্থে প্রেগনেন্ট তখন কিন্তু আমি ফিল্ম ছেড়ে দিই। আমার লাস্ট ডেঞ্জার জোনের গানের মধ্যে আমি প্রেগনেন্ট থাকি, গান আমি শেষ করি প্রেগনেন্ট অবস্থায়। সো অনেক কষ্ট হয় আমার, পেটে বেল টেল পরে দিন আমার শুটিং করতে হয়। আমার বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করেছি হচ্ছে মুভিতে আসার আগে। আচ্ছা, হ্যাঁ আমি কিন্তু আমার এঙ্গেজমেন্ট থেকে নিয়ে আমি এভরিথিং সবার কাছে শেয়ার করেছি, যাতে করে আমার বাচ্চাটা যখন হবে তার কাছে ও গিয়েছিল আমার বেবি যখন হয়েছে। সো আমার কাছে মনে হতো কি প্রফেশনটা হচ্ছে আমার খুব শখের। আমার বেবি যখন আমি নিয়ে পার্লারে যাচ্ছিলাম ধানমন্ডিতে, আমার তখন এফডিসি, আমি অনেকদিন ধরে যাই না, তো এফডিসি দেখে আমি না কান্না করছিলাম। তখন আমার মনে হচ্ছিল যে আসলে ফিল্ম আমার রক্তের সাথে মিশানো, যে আমার ব্লাডের সাথে হয়তো ফিল্ম জিনিসটা আছে। আস্তে আস্তে যখন সংসারের দিকে ঝুঁকে পড়লাম, 5 মাসে প্রেগনেন্টের সময় যখন আমি গান চালাম, আমাকে কিন্তু কেউ ফিল্ম আমি পাই না বলে কিন্তু আমি সরে এসেছি সেটা না। আমি কাজ করা অবস্থায় কিন্তু নিজের বাচ্চার জন্য, সংসারের জন্য নিজেকে একটা গ্যাপ দিয়েছি। এখন আমার বাবুর হচ্ছে 4+, এখন আমার কাছে মনে হয় যে না, এখন আমার নিজেকে রেডি করতে হবে। রেডি করে আমার এখনো সিনেমা আসতেছে, আমি চাই না দর্শকের উপরে কখনো বোঝা হয়ে থেকে আমি তাদেরকে কিছু উপহার দেই। আমি চাই আমার ফার্স্ট এন্ট্রিটা যেমন ধামাকা ছিল, আমার সেকেন্ড এন্ট্রিটা ঠিক ওইভাবেই ধামাকা নিয়ে আমি আসবো, যদি আসি, আল্লাহ যদি রহমত করে, আমার যদি আশা হয়। কিন্তু এর ব্যতীত আমাকে 10 জন চিনলো না, আমি অ্যাটলিস্ট আর যাই হোক মানে রিউমার ছড়িয়ে পাবলিককে আমি আমাকে চেনাতে চাই না। ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনো লাইভে আসি না। আমার ব্যক্তিগত কি প্রবলেম? আমি একজন মানুষ, আমার হাজারো প্রবলেম আছে, আমার সংসার আছে, আমার বাপের বাড়ি ফ্যামিলি আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার কি প্রবলেম নেই? আজ পর্যন্ত একজন মানুষ বলতে পারবে যে আমি লাইভে এসে আমার কোনো প্রবলেম শেয়ার করেছি? আমার একটাই কথা থাকে, পাবলিক আমাকে 2 জন চিনবে বড় পদ্মার চিত্রনায়িকা জলি। ওর কাজ ভালো লেগেছে, ওর কাজ ভালো লাগেনি, কার সবার ভালো লাগবে এটা কোনো কথা না, ভালো নাই বা লাগতে পারে অনেকে। ওর কাজ ভালো লাগেনি, ওর কাজ ভালো লেগেছে, তুমি অনেক দূর এগিয়ে যাও, জলে তোমার জন্য দোয়া রইল, দ্যাটস ইট। আমি 5টা কমেন্টসে আমি খুব খুশি হয়ে যাই, দরকার নেই আমার 100 অনেক 100-200 এরকম কমেন্টস লাগবে। তোমার একটা কমেন্ট আসছে যে জলি আপু এখন মুভি করে না কেন? এক্স্যাক্টলি কমেন্ট আমি পড়ে শোনাই তোমাকে। সুকন্যা লিখেছে জলি আপু কেন মুভি করছেন না। আচ্ছা, থ্যাংক ইউ সুকন্যা কমেন্টস করার জন্য। আসলে জলি আপু এখন ফিট না সিনেমার জন্য, ফিট হচ্ছে ইনশাআল্লাহ, খুব রিসেন্ট দেখতে পাবে বড় পর্দায়। ওকে, সেটা তুমি প্ল্যান করছো। ওকে, আর সময়কে কমেন্ট করছে একজন, সময় ভাইয়া বেস্ট। ওকে, আমরা সো মাচ টপিক থেকে একটু আসি। এখন সময় তোমার ডিজাইনার ক্যারিয়ার অনেক দিনের, একটু যদি শেয়ার করো ইন শর্ট যতটুকু পসিবল। আসলে আমি যখন ছোট ছিলাম তখন দেখা যেত যে কোথাও বিয়ে হচ্ছে, আলপনা আঁকছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলপনা দেখতাম, বাসায় এসে প্র্যাকটিস করতাম। তারপর মানে আমাদের এলাকার মধ্যে ছোট ছোট সব বন্ধু বান্ধবরা বলতো, তুই তো ভালোই ডিজাইন করতে পারিস, ফুল আঁকতে পারিস, লতা পাতা আঁকতে পারিস, আমার একটা পাঞ্জাবি করে দে। আমি তো সে ছোটকাল থেকে দেখা যাচ্ছে যে আমি সব ফ্রেন্ডদেরকে ফ্যাব্রিকের রং কিনে একটা পাঞ্জাবির সাইডে আমি একটু আলপনা এঁকে দিতাম। তারপর এলাকায় আমার কিছু মানে পাড়া প্রতিবেশী কিছু আন্টিরা ছিলেন, বাসায় ডেকে নিয়ে একটা আইসক্রিম ধরাই দিয়ে বলতো কি আমার একটা কাঁথার মধ্যে একটু ফুল এঁকে দাও। পর ওই জিনিসগুলো দেখতে দেখতে আমার একটা আগ্রহ বাড়তো, আর আন্টিরা খুব সাপোর্ট দিতেন এই বিষয়ে। তখন ছোটই, আমি ক্লাস 3-তে পড়ি। তখন বাসায় আম্মাকে বলছিলাম যে আমি আর্ট শিখবো। কোথায় আর্ট শিখবো? সেই শিশু একাডেমিতে যেতে হবে। আমি এখন চিন্তা করি যে আসলে আমি ছোটকালে এত পাকনা ছিলাম, শিশু একাডেমিতে গিয়ে আমি ওইখানে ভর্তি হলাম, কচিকাঁচা আসরে ভর্তি হলাম। ওইখান থেকে দেখতে দেখতে আস্তে আস্তে মানে আমার ভিতরে এমন ভাবে গ্রো হলো ডিজাইন নিয়ে, যে না আমি ডিজাইন নিয়ে কাজ করব। প্রত্যেক বছরে আমি আমার বাসা এলাকার সামনে ছোট একটা মেলা দিতাম,
মানে সবাইকে ইনভাইট করতাম, সবাই আসতো, কেউ কিছু কিনুক আর না কিনুক, বাট আমাকে উৎসাহ দিত। এটা আমার খুব ভালো লাগতো যে না, আমাকে উৎসাহ দিচ্ছে। তা আরেকটা বেশি ভালো লাগতো যে আমার পাড়া প্রতিবেশী যারা ছিলেন সবাই আমাকে এখনো এত সাপোর্ট দেন, এবং এত যে কোনো বিষয় খারাপ হলেও আমাকে বুঝিয়ে বলেন, কিন্তু এত অ্যাপ্রিসিয়েট করেন, এত সাপোর্ট দেন, আমার আসলে ভালো লাগে। পাড়া প্রতিবেশীরা যে আমাকে এত ভালোবাসেন, ছোটকাল থেকে এত অত্যাচার করতাম ওনাদেরকে, কিন্তু ওনারা আমাকে এই ব্যাপারে এখনো অনেকের সাথে রাস্তায় দেখা হলেও বলে, মানে এসে জড়িয়ে ধরে, তুমি ডিজাইনার, এত বছর ধরে কাজ করতেছো, মানে খুব। আবার অনেকে বলে যে এত বছর ধরে ডিজাইনার হিসেবে কাজ করছো, তোমাকেও সেম কথা যে অনেকে চিনে না কেন, তুমি ওরকম ভাবে শো অফ করো না কিসের জন্য, বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, তোমাকে দেখা যায় না কেন। তা আমি বলি কি, আসলে এখন অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হচ্ছে চরম একটা মানে কমার্শিয়াল প্রোগ্রাম। এটা এমন অ্যাওয়ার্ড প্রোগ্রাম, যদি আমি বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেতাম আমি ফকির হয়ে যেতাম। কোন দিক দিয়ে? টাকা পয়সা দিয়ে দিয়ে। হ্যাঁ, আমার পক্ষে সম্ভব না টাকা পয়সা দিয়ে অ্যাওয়ার্ড নেওয়া, আমার পক্ষে সম্ভব না কাউকে স্পন্সর এনে দেওয়া, আমার পক্ষে সম্ভব না কাউকে হ্যাপি করা। সো দ্যাট আমি যতটুকু আছি, আমি ডিজাইনার, আমার আপন মানে মিডিয়ার বাইরে বা আমার যে ফ্যামিলি সার্কেল, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই যতটুকু জানেন, তাতে আমি মানে কি বলবো, আমি হ্যাপি। আমি এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকর আমি যে আল্লাহ আমাকে যাই বানিয়েছেন। আমি যে এখন মানুষকে বলতে পারি, যারাই আমাকে অল্প কয়েকজন মানুষ চিনলো যখন বলে এই ডিজাইনার কেমন আছো, তাতে আমার মনটা ভরে যায়। শুকরিয়া আল্লাহর দরবারে। কাজ করতে গিয়ে তোমার সাথে তখন যে কথা হচ্ছিল যে সালমান শাহ, শাবনূর সবার সাথে ভালো বন্ডিং, সালমান শাহর সাথে তোমার ভালো একটা বন্ডিং ছিল? সালমান শাহ আসলে, সালমান শাহ আমার অনেক ফ্রেন্ডরা বলে তুই তাহলে বুড়া। হ্যাঁ, সালমান শাহ আমাদের আঙ্কেলকে আমি তুমি করে বলতেছি, আমার দাদা আঙ্কেল আছে পিয়ালকে আমরা তুমি করে বলি, ওরা মনে 60-70, কিন্তু আমরা তুমি করে বলি। না, সালমান শাহের বিষয়টা হচ্ছে, সালমান শাহ ছোট ভাই ছিল বিল্টু, আমার ফ্রেন্ড। তো বিল্টু আমার ফ্রেন্ড, যখন ওদের বাসায় ওরা ছিল, আবার কাঁঠাল বাগানে ছিল, বর্ণফুল মিষ্টি দোকানে 3 তলায়। তো যখন আমি ওই বাসায় যেতাম, দেখা যেত যে বিল্টু নেই, দাঁড়িয়ে আছি বা ওই ড্রয়িং রুমে বসে আছি, ইমন ভাই মানে সালমান শাহ হাত টেনে রুমে নিয়ে যেত, বলকে আমার সাথে গল্প করে, বিল্টুর কাছে তো যেতে হবে না। তো গল্প করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে মানে একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তখন আর আমি বাসায় গিয়ে বিল্টুকে খুঁজতাম না, মানে ইমন ভাইকে খুঁজতাম যে ইমন ভাই কই। এরকম প্রত্যেক সপ্তাহে তখন তার মোবাইল ছিল না, বাসায় ফোন করতাম, ফোনকে জিজ্ঞেস করতাম আছে কিনা, বা উনি ফোন করতো যে বাসায় আসি চলে আয়। একটা জিনিস আমি এখনো ফিল করি যে সালমান শাহের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল, এত একটা ভালো সম্পর্ক। হঠাৎ আমি একদিন একটা পত্রিকায় দেখলাম যে উনি অসুস্থ, শুটিং করতে গিয়ে ঘাড়ে ব্যথা পেল। পরে আমি ওই অনুযায়ী বাসায় ফোন দিলাম, ওদের এখানকার মধ্যে যে ছিল সিকিউরিটি গার্ড ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, বললো যে নাচ ক্লিনিকে আছেন ধানমন্ডিতে। ওইখানে গেলাম, দেখে মানে ওই অবস্থায় এত মানে ওনার ভক্ত সিরিয়াল ভাবে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনাকে দেখতে যাবেন। গেলাম, আমাকে দেখে অনেকক্ষণ তাকানো ছিল। পরে বলে কি তুমি প্রত্যেকদিন আসবা। পরে আমাকে বলে, উনি আবার আমার কাছে সবসময় একটা জিনিস খেতে যাইতো, যে আমি আবার আমার বাড়ি হচ্ছে, গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা। আচ্ছা, কুমিল্লার রসমালাই ওনার খুব ফেভারিট। তো দেখা যাচ্ছে কখনো মন খারাপ থাকলেই বলতো যে আমি কুমিল্লার রসমালাই খাবো। যখনই বলতো আমি তখন তো আসলে রোজগার করতাম না, টাকা পয়সা থাকতো না, বাসার থেকে এসে আম্মার কাছ থেকে বা কারো কাছ থেকে টাকা পয়সা, বাস ভাড়াটা নিয়ে, রসমালাই টাকাটা নিয়ে কুমিল্লায় চলে যেতাম। গিয়ে ওই একই অবস্থা ওই টাইমিং এ আমি নিয়ে আবার ব্যাক করতাম, ওটা খাওয়াতাম। এটা সে সব সময় করতো যে তুমি আমার তৃপ্তি মিটায় দাও যখন আমি রসমালাই খাই। এবং রসমালাই দেখলে উনি কোথাও খাবে না, সময়ের মানে কুমিল্লার রসমালাই সময়কে দিয়ে আনায়, তারপরে আমি খাবো। ঠিক শেষে মারা যাওয়ার আগে দেখতে গেলাম, আমাকে বলতেছে তুমি কালকে থেকে আসলে আমাকে দেখতে পাবা না। আমি কেন? কয় আমি সিঙ্গাপুর যাবো ট্রিটমেন্ট করতে। আমি যে আচ্ছা। সাথে পাশে আঙ্কেল বসা ছিলেন। তা আমি বললাম যে আমি বসে আছি, মন খারাপ। আমি যে না, 1 সপ্তাহ দেখতে পাবো না। বলতে সমস্যা নাই, আমি এসে তোমার কল দিব। আমি যে আচ্ছা। পরে আমার তখন বাজে দুপুর 12টা, আমাকে বলতেছে আমার না কুমিল্লার রসমালাই খেতে মন চাচ্ছে। আমি আচ্ছা যাচ্ছি। সে পকেট থেকে আমাকে 1000 টাকা দিল, নিয়ে আসো। আমি যে না, মাথা খারাপ, টাকা আমার কাছে আছে। বলি তুমি চাকরি করো না, রোজগার করো না, টাকা পাবা কোথায়? আমি যে না, আমার কাছে টাকা আছে। তোমাকে রসমালাই খাওয়ার মতো যে টাকা আমার কাছে থাকবে না তা না, আমি যেভাবে হোক তোমাকে আমি রসমালাই খাওয়াবো। তখন আমার কাছে টাকা ছিল। আমি তখনই কুমিল্লায় গিয়ে রসমালাই কিনে নিয়ে এসে ওই অবস্থায় গোসলও করিনি, এসে হসপিটালে ঢুকলাম। সেই দুপুর থেকে না খাওয়া ছিল, রসমালাই খাবে।
তো রসমালাইটা খেলো, খাওয়ার পর রসমালাইটা খাওয়ার পরে ভালো লাগে না, বাট খাওয়ার পরে আমার দিকে বলতেছে যে তুমি আমার মানে তৃপ্তি মিটাই দিলা রসমালাইটা খাওয়ার পরে। আমারে বললো যে এরকম যে তুমি এখন যাও, আমি 1 সপ্তাহ পরে আসলে তোমার সাথে দেখা করবো। ঠিক আছে বললো 10 দিন পরে। তা আমি 1 সপ্তাহ পরে আমার খুব মনে পড়তেছে, মানে খুব কেন যেন আমি জানি না, আমি থিয়েটার করতাম, মতিঝিল থিয়েটার, সাদেক বাচ্চুর সাহেবের গ্রুপে ছিলাম। তখন দুপুরবেলা আমার খুব মানে ইমন ভাইয়ের কথা খুব মনে পড়লো, মানে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, মানে আমাকে ছোট ভাইয়ের থেকেও বেশি আদর করতো, বলতো যে তুই আমার ছোট ভাই, তুই আমার বিল্টু। মানে আমি করলাম কি, হঠাৎ 3টা বাজে গেলাম, আমি ইস্কাটনে থাকতো বাসায়, যেহেতু দেখলাম যে বাসার সামনে অনেক পুলিশ সিকিউরিটি গার্ড দেখে দৌড়ায় আসছে। বলি কি মামা, আপনি মামাকে যদি দেখতে চান হলি ফ্যামিলিতে যান, ওনার অবস্থা খুব খারাপ। আমি ওই অবস্থায় দৌড়ায় আমি হলি ফ্যামিলিতে গেলাম। পরে এখানকার ডক্টররা ছিলেন, জিজ্ঞেস করলাম সালমান শাহ, বলি কি ওনার অবস্থা খুব খারাপ, ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, বোধহয় রাস্তায় ডেড। পরে আমার আর পা আগালো না যে আমি হসপিটালে যাই। বাসায় এসে আমার আম্মাকে বোনকে বললাম, ঠিক 5টার খবরেই শুনলাম উনি মারা গেছেন। আমার জীবনে মানে মিডিয়া মানুষের সবার সাথে তো খুব সুন্দর সুসম্পর্ক, প্রত্যেকটা পদে পদে আমি আসলে ওনাকে ফিল করি। আরেকটা জিনিস যে আমার সালমান শাহ মারা গেছে সেপ্টেম্বরে 6। হ্যাঁ, আর জুনের 6 তারিখে আমার বড় ভাই, ইমিডিয়েট বড়, মারা গেছেন, ওনাকে ছিনতাইকারীরা মেরে ফেলছিল। তো এই গল্পটা না আমাকে না মানে ডেকে ডেকে খালি এই গল্পটা শুনতে চাইতো, তোমার ভাই যে মারা গেছে, তোর ভাই কি করতো, কিভাবে ধরলো ছিনতাইকারীরা, কেমনি মারলো, খালি খালি মরার কথা সে শুনতে চাইতো আমার কাছে। তারপরে বুঝি নাই যে আসলে এত মানে ইন্টারেস্ট কেন শোনার জন্য। হয়তো সেই চলে গেল, পরপরে তো আমার ভাই আর ইমন ভাই দুজনেই তো মারা গেলেন, তো দুজনকে বেশি ফিল করি। মানে যখনই আমার ভাইয়ের কথা মনে হয় তখন আমার সালমান শাহের কথা মনে হয়, সালমান শাহের কথা মনে হলে আমার ভাইয়ের কথা মনে হয়। মানে আমার জীবনে আমি খুব আমার একটা পছন্দের মানুষকে আমি হারিয়েছি, সেটা হচ্ছে সালমান শাহ। আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। আমাদের সবারই পছন্দের, তুমি তো মিশতে পারছো, আমরা তো মিশিনে দেখি অনেক কখনো। এবং আমার একটা দুঃখ ছিল, কখনো ওনার সামনে একটা ছবি নাই। হ্যাঁ, কেন? তখন ছিল না। এবং আমাকে বলে কি তুই মুভি করবি, আমি তখন ছোট, আমি ইন্টারে পড়ি। আমি বললাম যে না, আমার মুভি করার ইচ্ছা নেই, আসলে আমার কখনো মুভি করার ইচ্ছা নাই। পরে বলে কি বল, তুই করলে বল, তোকে আমি সাপোর্ট দিব। আমি যে না, তুমি পাশে থাকো, দ্যাটস এনাফ। পরে আমি দেখা যাচ্ছে যে অনেক সময় শুটিং হতো, যেতাম, কথাবার্তা বলতাম। মানে উনি এমন একটা মানুষ ছিল, কথা বললেই না মনটা ভালো হয়ে যেত। এমন সুন্দর একটা মানুষ, এত মানে খুব কিউট একটা মানুষ, এখন চোখে ভাসে আসলে। তারপর তো মারা যাওয়ার পরে ওনাদের বাড়িতে গেলাম, সালমান শাহর মামার বিয়েতে গেলাম, কবর দেখলাম, জিয়ারত করলাম। আমার ফ্রেন্ড সার্কেলটা অনেকে বলে যে মানে দেখা হলেই, আমার বাড়ি কুমিল্লার মানুষ বা সিলেটে, ওনার বাড়ি তো সিলেটে ছিল, সিলেটে কিছু ফ্রেন্ড সার্কেলটা আছে, ওদের সাথে পুরোনো ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হলে ওরা আমাকে মনে করিয়ে দেয়, সালমান শাহর কথা বলো না, একটু গল্প করো না। তাই আমি এই জন্য সবসময় দোয়া করি, আল্লাহ ওকে বেহেশতে নসিব করুক, ভালো রাখুক। ওনার বাবা মারা গেছেন, ওনার বাবাকে ভালো রাখুক। তুমি শাবনুরের কথা বলতেছিলা, মানে ডিজাইন করতে গিয়ে হয়তো না সক্ষতা। শাবনুর সাথে আমার আসলে না, যখন সালমান শাহের সাথে পরিচয়, তখন শাবনুরের সাথে আমার কখনো পরিচয় হয়নি, ওইভাবে আমি দেখতামও না। শাবনুরের সাথে আমার পরিচয় করে দিয়েছে আমার এই খুব কাছের এক বোন বিপাশা কবির, হিরোইন, ওর মারফতে শাবনুরের সাথে আমার পরিচয়। অল্প সময়ের মধ্যে এমন ভাবে ক্যাচ করছে আমাকে, বা আমিও তাকে এমন ভাবে ক্যাচ করছি, একদম যেটাকে বলে গলায় গলায় পীড়িত। খুব ভালো একটা সম্পর্ক, খুব ভালো একটা ফ্রেন্ডস আমার, খুব ভালো। মানে ওর সাথে অল্প সময়ের মধ্যে মিশে দেখলাম যে না, আসলে অসাধারণ। আমার একবার শাবনুর অস্ট্রেলিয়া থেকে আসার পরে আমাকে ফোন দিল, ভিডিও কল। তখন আমি গেলাম কলকাতায় 31st করতে। যেদিন গেলাম সেদিনে রাতে আমাকে ফোন দিল কি কই তুই? আমি বললাম যে আমি ইয়েতে আসছি, কলকাতায় আসছি। বলে আমি তো চলে যাব, আসবি না? আমরা পিকনিক করবো। আমরা জলের পা নিয়ে খুব ব্যথায় আছি। জলের আচ্ছা, পায়ের গল্পটা শুনে একটু পজ দিই, আমরা বিজ্ঞাপন বিরতি। তোমার পায়ের গল্পটা একটু বলো তো। আচ্ছা, তোর পায়ের কথাটা। পায়ে হচ্ছে বাবুকে স্কুলে দিয়ে আসছি, স্কুল থেকে যখন নিয়ে আসবো তখনই রাস্তায় হোঁচট খেয়ে পড়ে পা ভেঙে গেছে। এখনো হোঁচট খাও? তারপর হাসছে কেউ?
না আমার হাসেনি কেউ, দারোয়ানটা ছিল অন্য অন্য বিল্ডিং এর, ওনারা এসে বলছে ম্যাডাম উঠে না, আমি উঠতে পারছিলাম না। এই যে বসছি তো বসছি, নিচের রাস্তাটা এত গরম ছিল, রোদ এরকম বসে আমি আর পারতেছি না। দেন কোনোভাবে তো প্রায় 10 মিনিট ছিলাম ওইভাবেই। দেন 10 মিনিট পরে ভাবি একটু যাই, বাবুকে তো আনতে হবে। হাঁটতে হাঁটতে গেলাম, যাওয়ার পর বাসায় এসে দেখি পা 1 পা 3 পা হয়ে গেছে ফুলে, একদম পুরো ব্লাড জমে নীল হয়ে গেছে। তারপরে দৌড়ে স্কোয়ারে গেলাম, প্লাস্টার দিয়েছিল। তারপর প্লাস্টারে এত চুলকায়, প্লাস্টারও কেটে ফেলছি। তারপর প্লাস্টার কেটে ফেলছি, কেটে ফেলে এখন সোজা বাসায় শুয়ে থাকি, যখন হাঁটি তখন বেলটা পড়ে। বাঙালির চুলকানি আপনারা যে কমেন্ট করবেন যে কি হচ্ছে, এই জন্য অ্যান্সারটা নিয়ে নিলাম শাবনুর গল্প থেকে। ঠিক আছে, ভালো আছেন, চুলকানি কমান। হ্যাঁ চলো দাও। কি যেন বলছিলাম, শাবনুর। আমি কলকাতায়, আমাকে ফোন দিয়ে বললো যে চলে, আমি তো চলে যাবো 2 দিন পরে। আমি বললাম যে আমি মাত্র কলকাতায় আসছি, আজকে আসছি, 31st করবো। বলে যে আচ্ছা ঠিক আছে। তারপরে আমি ব্যাক করছি, ওইখানে ব্যাক করলাম। মানে এরকম যখন যেখানে থাকতাম ফোন দিলে চলে আসতাম। আর সে এমন একটা একদিন, মানে তার একটা স্মরণীয় ঘটনা আমি কখনো ভুলতে পারবো না। রাত্র বাজে বাবাকে ফোন দিল, কই তুই? কারণ আমি, হিরো ইমন আর পপি আমরা গল্প করছিলাম। আমি বললাম যে আমি তো নায়িকা পপি, হ্যাঁ নায়িকা পপি, হ্যাঁ গল্প করছিলাম। সামনে বলি কি একটু বাসায় তোর সাথে ইমার্জেন্সি কথা আছে। আমি তো ভয় পেয়ে গেলাম যে হ্যাঁ এত রাত্রে। আমি বললাম যে এত রাত্রে আসবো? বলে যে আয়, একটু এখনই আয়। তারপরও আয়াতুল কুরসি বুকে ফুট একটা পাঠাও নিয়ে চলে গেলাম। পাঠাও বললাম কিন্তু এই যে বেশি দিনের ঘটনা না, এটা কি বলে, এটা 2 বছর হবে, 2-3 বছর হবে। পরে আমি পাঠারে বললাম যে রাত হয়ে গেছে, তুমি যে আপনি যেন না, আপনি একটু থাকেন, আমি একটু দেখা করে আসতেছি। পরে উপরে গেলাম, উপরে গিয়ে আমি হাঁপাচ্ছি। বলি কি হাঁপাচ্ছিস কেন? আমি বললাম যে আসলে আমি ভয় পেয়ে গেছি, তোমার কোনো কিছু হলো কিনা, আমাকে হুট করে আসতে বললাম। তারপরে বলি কি হ্যাঁ দরকার আছে, ইমার্জেন্সি। আমি ইমার্জেন্সি কি? তুই তো হাঁসের মাংস পছন্দ করিস, খিচুড়ি পছন্দ করিস, তোর জন্য হাঁসের মাংস ভুনা খিচুড়ি রান্না করছে। আমি একদম বেগু হয়ে গেলাম। আমি বললাম যে পরে বলি কি চুপ কেন? আমি যে না মানে বলি কি ভয়, আমি আসলে কেন্দ্রে দিয়েছে, ফিদা হয়ে গেছি। পরে যা খেতে বসছি, পরে আমার বলি কি মানে তার মনের অবস্থা, সে আমাকে বলি কি তুই কি একা আসছিস? আমি যে না, কাউকে নিয়ে আসার কথা। বলি কি না, তুই যদি কোনো ফ্রেন্ড সার্কেল কাউকে নিয়ে নিচে দাঁড়া করে রাখিস, নিয়ে আয়, খেয়ে যাক। আমি বললাম যে না, নিচে তো পাঠাও আছে। বলি কি তাহলে ডাকাই না, খাওয়াই দিই। আমি চিনি না, যাই না, গাড়ি নিয়ে আসবো, দরকার আছে এরকম কথা। খুব আরেকবার একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, আমাকে ফোন দিয়ে বললো তুই বাসায় চলে আয়, আমরা একসাথে রেডি হয়ে যাবো। আমি যে আচ্ছা ঠিক আছে। তো বাসায় গেলাম, যাওয়ার পরে না আমি চুপচাপ বসা। পরে আমাকে বলি কি ব্যাপার? আমার না মাথা খুব পেন করতেছে, বমি আসতেছে। আমি অবাক হয়ে গেলাম। মানে সে সাথে সাথে করলো কি, গরম পানি করে এনে আমার সামনে দিল ভাপ নেওয়ার জন্য, ভাল লাগবে, ওষুধ দিল, মাথায় একটু মানে কি টাইগার বাম এসব দিল ইউজ করার জন্য, ট্যাবলেট দিল। বলি কি আমার কাজিন আছে ডক্টর, ওকে ফোন দিই, তো ওকে ট্রিটমেন্ট করবে। আমি যে না, ওইরকম ডক্টরকে মানে খবর দেওয়ার মতো কিছু না। যাই হোক, পরে আমাকে ফ্রেশ হলাম, হওয়ার পরে প্রোগ্রামে যাচ্ছি। আমি গাড়িতে চুপচাপ, সে খুব গল্প করতেছে, সে ড্রাইভ করছিল। পরে আমাকে বলে কি তোর কি শরীর খারাপ? আমি যে না ঠিক আছে। বলছি যদি খারাপ লাগে বল, আমরা ডক্টরের কাছে যাই, প্রোগ্রামে যাব না। মানে আসলে এত অল্প সময় পরিচয়ে আমাকে এমন ভাবে একটা সাপোর্ট দেওয়া বা আমার পক্ষ হয়ে কথা বলা, আসলে আমার কাছে আমি কি বলবো, মানে একদম আমি মানে শুকরিয়া। মানে আর আমিও দেখা যাচ্ছে মানে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, গড গিফটেড। জলি জলি জলি, তোমার সাথে এরকম কারো সম্পর্ক আছে? খুব ভালো রিলেশনশিপ না? হ্যাঁ, তো মানে এরকম কোন সম্পর্ক আর কি? সবার সাথে, আমার কারোর সাথেই নেই। তার মানে যদি সবার সাথে বলে, তার মানে এখানে না, আমি কি বললাম, আমার সবার সাথে ভালো সম্পর্ক, সবার সাথে খুব ভালো সম্পর্ক, আবার কারোর সাথেই নেই। 5টার নাম বলো। 5টার নাম বলবো? ধরো 3 AM in the morning you can call them like and they will come by you. 5টার নাম বলো। 5টা নাম না, 5 জন না, 2-3টা বলতে পারবো। সেটা হচ্ছে ও ফোন দেয়, সময় ও পাশে বসে দেখে তুমি বলছো না, ও দেয় সময় বাদ, আর অন্য দুটো বলো তাহলে। জন, সঞ্জু জন। আচ্ছা সঞ্জু জন, ওকে। রোমানা নীর, রোমানা, আচ্ছা ওকে। হ্যাঁ, গ্রুপ তো আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে শিরিন শিলা। আচ্ছা, বিয়ের পরেও? হ্যাঁ বিয়ের পরেও, হ্যাঁ কল দেয় শিরিন শিলা। ওর তো মনটা খুব ভালো, এত মানে প্রত্যেকদিন ফোন দিয়ে জিজ্ঞেস করে দোস্ত কেমন আছিস, তোর বাচ্চাটা কেমন আছে।
মানে বাচ্চাটার খবর নেওয়ার জন্য বেসিক্যালি সবাই একটু বাচ্চাটা কল কেমন করে আছে? আলহামদুলিল্লাহ। বয়স কত? ওর জ্বর আজকে, তাহলে ভালো তো নাই, আলহামদুলিল্লাহ কেমনে বললা? এমনিতে একটু হালকা জ্বর আছে। কি নাম ওর? হ্যাঁ, কি নাম? সেহমাত রহমান, সেহমাত, সুন্দর নাম। বয়স কত? 4+। তুমি বিয়ে করছো কত বছর? 10 বছর। 10 বছরে 4+ হয়ে গেছে? 10 বছর বাচ্চার 4+, 6 ইয়ার্স তো ঘুরে বেড়াইছি। আচ্ছা ওকে, শুনুন, লিসেন আপ। ওইটা শুনুন, তুমি বিয়ে করে ফিল্মে আসছো, মানে জামাইরা তো ধরে রাখার কথা যে না আমার সুন্দরী বউ যাইতে পারবে না, তুমি কই যাও, নায়কদের বুকে তোমাকে এরকম জড়ায় দেখতে পারবো না আমি, ফিলিং জেলাস। এই যে ওকে জিজ্ঞেস করলো, ও আমার জামাইকে দেখছে, আমার জামাইয়ের কথা শুনতে চাই না। আমার জামাই নিজেই এত সুন্দর যে সে আমাকে নিয়ে আর কি রিস্ক নেবে, তাকে নিয়ে আমি রিস্কে থাকি। সে যখন তার রেস্টুরেন্টে বসে, হ্যাঁ ও যখন বসে থাকে, দেখা যায় অন্য মেয়েরা ওর সামনে দিয়ে হাঁটে, আমি দেখি কাউন্টারে ও কি করে, কারণ ক্যামেরা একটা আমার কাছে, সো দেখি মেয়েরা ওর সামনে দিয়ে আমার কাছে। ওদের কথা হচ্ছে কি যে কি এমন মানুষ। আমি তো ভৈরব ছিলাম বিয়ের পরে, এখন মানে ওদের বাড়িতে ছিল, শ্বশুর বাড়িতে। তো রেস্টুরেন্ট, যেহেতু রেস্টুরেন্টে বিজনেস ওর চাইনিজ, তো ওখানে রেস্টুরেন্টে মেয়েরা তো খুব পাটশার্ট নিয়ে, সুন্দরী মেয়েরা যে জিজ্ঞেস করবে আমার ওর ভাইগনাদের, তোর মামা কি সিঙ্গেল, তোর মামার সাথে একটু টাঙ্কি মারা যাবে, তোর মামা তাকায় না কেন, মানে এরকম ভাবে ওর ভাইগনাদের। তুমি তো ঝাড়ু ওই তো ছোট জিনিস হয়ে গেছে। আসলে অন্য মেয়ের দিকে তাকাবে কেন? জামাই আমার শুধু আমাকে দেখবে। আমার জামাইও আল্লাহর রহমতে এমন লক্ষ্মী যে পুরুষ মানুষ, তো অবভিয়াসলি পুরুষ মানুষ, আর বাকিটা বললাম না। 4+, অনেকদিন হয়ে গেছে তো, হ্যাঁ বুঝতে পারছি। আসলে পুরুষ অন্যদিকে যাই নাই, ওইটাই মিন করছে, আমি বুঝে গেছি আর কি। না বাট আমি জানতে চাচ্ছি, তুমি বললা না যে কি মানে পুরুষ মানুষ, ও হচ্ছে আমায় খুব ভালোবাসে। ওকে, দ্যাটস হোয়াই আই এম সো লাকি। আমি আমার একটা হাজবেন্ড, আমি ডেফিনেটলি তাকে ভালোবাসি থেকে আমি তাকে, ভালো লাগে না, আমি ওকে সম্মান করি অনেক বেশি। তোমার কোন নায়ককে ভালো লাগে? ভালো লেগেছে। তারপরে কি করছো? ভালো লেগেছে। ভালো লাগা ভালোবাসা তো এক না, ভালো লেগেছে আমার। শোনো না, ভালো লাগে থেকে না শুরু হয় না, আমার ভালোবাসা হয় নাই তো। তখন তোমার জামাইকে শেয়ার করছো, শোনো এই নায়ক আমার খুব ভালো হ্যাঁ লাগছে, বলছি। তারপরে কি বলে? বলছে ভালো লাগতেই পারে। সিরিয়াস? না প্রিয় তোমাকেও না, আমার আরিফিন শুভকে ভালো লাগে। আমি একসাথে কাজ করেছি, কিন্তু কাজের আগ থেকে আমার ওকে খুব ভালো লাগে। তুমি নাকি শুভ? কেউ না, দুইজন খুব সোবার। বাবাজি, আমার এই কাউচে বসলে না সবাই এত হুজুর হয়ে যায়। আমি দেখলাম জলি সব সময় আরিফিন শুভকে নিয়ে কথা বলি না। আচ্ছা শোনো, এখানে আমার একটা কথা আছে, বউ খুশি থাকলে জামাইরাও খুশি, কিন্তু জামাই খুশি থাকলে নাকি বউরা সন্দেহ করে। না, যদি একটু দেখি মুচকি হাসতেছে, তখন মনে মনে কি হইলো, কিছু তো সামথিং রং আছে, কেন হাসতেছে, কেন মুচকি একা একা। তখন ওই যে বউদের যেটা করি আমরা, কি হয়েছে, ও বুঝছি কিছু একটা হয়েছে, মানে এরকম হয়ে যায়। তার মানে বউ খুশি থাকলে সবসময় অসহায় না, কিন্তু সময় আমি যেটা জিজ্ঞেস করতেছিলাম যে বউরা খুশি থাকলে জামাইরা কিন্তু আসলেই হ্যাপি থাকে, কারণ তাদের তখন মনে হয় যে সব ক্রেডিট আমাদের, বউকে খুশি কিন্তু যখন জামাই খুশি থাকে তখন বউরা সন্দেহ করে, ডার মে কুছ কালা হ্যায়, ডার মে কুছ কালা হ্যায়। একই যাত্রায় পৃথক ফল হয়ে গেল না, তাহলে ও তো সন্দেহ করতে পারে যে আজকে শুভর এত হাত করে আসছে, শুটিং করে আসছে, কাহিনী কি করছো তোমরা? একটা কথা আছে, যেমন অনেক সময় বউরা খুব থাকে না, গরম থাকে না, বা বউদেরকে হাজবেন্ডরা ভয় পায় না, এটা আমি অনেকে বলে যে এটা কে বউয়ের কথা শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। তুমি বিয়ে করছো, একজনকে বিয়ে করে ঘরে নিয়ে এসে তুমি বউকে ঘরে রেখে তুমি যাতায়াত করতে পারো না। হ্যাঁ, তুমি তোমার বউকে অবশ্যই সম্মান দিবা, তুমিও সম্মান পাবা। তুমি যদি তুমি তোমার বউকে, আমি তো সিঙ্গেল। হ্যাঁ আমি সিঙ্গেল থাকবো ইনশাল্লাহ। আমি যেটা বলতেছিলাম যে মানে লাস্ট টাইম এবছরে দেখে নাও, না সমস্যা হবে না আমার ইনশাল্লাহ। কিন্তু আমি যেটা বলতেছি যে বউরা যে হাজবেন্ডের সাথে এমন করে, মানে কিছু হাজবেন্ডের জন্য ঠিক করে, আসলে ঠিক একদম ঠিক করে। হ্যাঁ, বউরা একদম পারফেক্ট। আবার অনেক সময় হাজবেন্ডদেরকে নিয়ে এত ইয়ে করলেও হবে না, হাজবেন্ডরা ছেলেরা দাও একটু সম্মানের জায়গা না, বলো বলো, বিকজ বাচ্চার বাবা তো সম্মান করতে হবে। না আমি বলতেছি, দেখো পুরুষ মানুষ, বাঙালি পুরুষ মানুষ, দে আর রিয়েলি ইনসিকিউর থাকে। তার মধ্যে একটা নায়িকা, তার মধ্যে আমাদের ফিল্মে, মানে শুধু আমাদের ফিল্ম না, আমাদের ইন্ডাস্ট্রি না, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের ব্যাপারটা থাকে, প্রডিউসার ইনডিসেন্ট প্রপোজাল দেয়, ডিরেক্টর ডাকে যে আসেন, টাইম দিতে হবে, তারপরে কাজ পাবেন।
নায়করাও এরকমই লুচ্চামি করে, ঠিক আছে? সব নায়ক লুচ্চা, আই এম সো সরি, বাট এটা তো লুচ্চা, আমি জানি। মামা আই লাভ ইউ অল। তো এখন চান্স তো নেয়, ঠিক আছে? শাকিব খানই নাই ব্রো, আর তোরা তো ওরাই। তো আমি সেখানে জানতে চাই, সেখান থেকে তোমার নিজেকে তুমি কিভাবে সেফ রাখো? আমি শিওর যে তুমি পারো না, বাট সেটা তুমি জামাইয়ের কাছে কিভাবে তুমি বলো যে না সে আই এম ওকে? প্রথমত হচ্ছে আপনার শিওরটা হচ্ছে ভুল। আমি আমাকে সেভ রাখি, বিকজ আমার হচ্ছে ফিল্মে আমি এসেছি, হ্যাঁ যে যে কথাগুলো বলছি সব একদমই ঠিক, একদম বাট হয়তো এটা অঙ্গার মুভিতে কিন্তু আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে আজকে বললাম, যেহেতু এরকম ভাবে কেউ আমাকে কোশ্চেন করেনি, এরকম কোশ্চেন আমার কখনো করা হয়নি এইভাবে একদম মানে ডট 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 দিয়ে দিয়ে যে কোশ্চেন গুলো আপনি আমাকে করেছেন, ওভাবে কেউ করার আগে 10 বার চিন্তা করা আছে এটা বলবো কি বলবো না। সো এই কোশ্চেনটার অ্যান্সার আমি যেটা বলবো যে আমি কিন্তু প্রডিউসার হিসাবে এসেছি, অঙ্গারে 50% প্রডিউস আমার ছিল না, এটা ভুল কথা। সেকেন্ড টাইম কিন্তু আমি প্রডিউস করি নাই। জানি শোনো না, আমি দুষ্টিমি করতেছি, আমি তো দুষ্টিমি করছি। আমার মনে হয়েছে তুমি নায়িকা হইতে চাইছো, তোমাকে মানুষ ভালো বলবে খারাপ বলবে, মাইক নাও। তুমি একজন নায়িকা, হিরোইন, তোমাকে মানুষ ভালো বলবে খারাপ বলবে, তোমার সবকিছু মেনে নিতে হবে। যেহেতু তুমি মাঠে নেমেছো, তুমি যদি মনে করো যে আমাকে মানুষ বাজে কথা বলবে, আমি চোরের ভয়ে মাটিতে বসে ভাত খাবো, তা তো না। কমেন্ট আসলে আমি তোমার পাশে বসে আছি, তোমাকে আমি ভালো বলবো খারাপও বলবো, এটা তোমার মেনে নিতে হবে, কারণ জেনে শুনে প্রফেশনে হাত দিছো। সো দ্যাট তোমার এটা মাথায় রাখতে হবে যে ভাই যে যাই বলুক আমার এটা মাথায় রাখতে করতে হবে, এবং আমার তুমি আমাকে মায়ের দিবি, তাই না? তুমি আমাকে মারতে পারি, তুমি তোর ভালোর জন্য আমি বললাম। আমি বলতেছি ধরো আমি সিরিয়াস নাও, তুমি নায়িকা হতে চাইছো, হ্যাঁ স্বপ্ন ছিল নায়িকা হওয়া, কেউ তোমাকে ডাকে নাই? আমাকে ডেকেছিল কে? আমাকে দেখেছিল হচ্ছে মিস্টার বেকারে, আমি বাবুর জন্য, আমার বাবু না আমার বোনের বাবুর জন্য কেক অর্ডার করবো, রাজি স্যারের সাথে আমার দেখা। আচ্ছা, তখন যে সে আমাকে দেখে সে আমাকে ফেসবুকে নক করেছে হয়তো 3-4 দিন পরে, যে আমি তখন অনেক হেলদি ছিলাম, খুব মোটা সোটা। এটাকে বলে চাবি, এটাকে বলে কার্ভি। আচ্ছা, হেলদি ইজ এ ডিফারেন্ট টার্ম। ওকে, তাহলে চাবি ছিল। হ্যাঁ রাইট, হ্যাঁ। তো হেলদি হলে তোমাকে নক দিত না, মাথায় রাখো। যখন হচ্ছে আমি, বাট এটা তুমি মাথায় নাও জিনিসটা, হেলদি থাকলে নক দিত না। তুমি চাবি ছিলা, যেহেতু কার্ভি ছিলা, তার মনে হয়েছে বাংলা ফিল্মে ওকেই দরকার, চলো ওকে, হয়তো তার মনে করা। হ্যাঁ, তো যখন আমাকে নক করলো তখন আমার কাছে মনে হচ্ছে ফেক আইডি, কি আমি সিনেমা করব, তখন জাস্ট আমি ও লেভেলস দিব আর কি সিনেমা করবো, এখন কি সিনেমা করবো নাকি, মাত্র মানে এত ছোট বয়সে কি, মানে নিজেই ভাবছি এটা ফেক আইডি, কোথা থেকে দেখছে, মানে কোনো ড্যাম কেয়ার, কোনো কেয়ারই নেই আমার। তো তখনই হঠাৎ করে আমার কাছে মনে হইলো যে উনি আমাকে বলছে, তো আমি আমার যেহেতু কাজিন একজন হিরোইন, সো আমার রিয়া চৌধুরী হচ্ছে, তোমার আগে মুভিতে আসছে। রিয়াপিট যখন আমার বাসায় শুটিং করে, রুবেল ভাইয়ের বিপরীতে যখন কাজ করে খেলা সিনেমা, তখন তুমি একদম ছোট। ও তাই? এই রিয়া যে মুভি করতে আমি জানতাম না। না, করেছে, খেলা সিনেমা করেছে, রুবেল ভাইয়ের বিপরীতে কাজ করেছে, আর সেটা শুটিং হয়েছে হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমরা জাস্ট বাড়িটা করেছি না ভৈরবে, ভৈরবে বাড়ি করেছি। তো এই বাড়িতেই ফার্স্ট ওদের শুটিং শুরু হয়েছে, একদম আমি তখন শুটিং দেখি বসে। তুমি আমাকে বলো, যখন আমরা উই ওয়েন্ট টু দ্যাট পার্টি, ইট ওয়াজ ব্যাক ইন 2009 না, রিজেন্সিতে তখন আমি কত তো ফুল পার্টি করলাম, তখন তো বাচ্চা ছিল, তখন আমি বাচ্চা। হ্যাঁ, মানে এরপরে কয় বছর পর তুমি নায়িকা হইছো? আমি নায়িকা হয়েছে 8 বছর হইলো। এই নায়িকা আমাদের সাথে শর্টস পরে কিন্তু হচ্ছে না, ওটা বাচ্চা ছিল। রিয়া ইজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড, আমরা কাজিনের সাথেই তো গিয়েছি, আপুর সাথে ছিল না, রিয়া ছোট বোনটা, আমি আমার ভাই, আমরা সবাই ছিলাম, আমাদের সবাই পার্টি করছি। তখন একটা সময় ছিল আমরা খুব পার্টি করতাম। আমাদের তো যুক্তি দিত না, আন্ডার এজ বলে আমরা তো লুকাই ঢুকতাম সবাই যখন। ওকে, সো তখন তুমি এরপরে মুভিতে কবে গেছো, কত বছর পর? মুভি আমার এখনো 7 বছর হয়ে গেছে। না এর বাবা, 2009 এর পরে তুমি মুভিতে লঞ্চ হলো কবে? তোমার ডেবিউ মুভি কবে ছিল? 15-এ? 15-ই তো মনে হয়, 5-6 ইয়ার্স পরে। এরকম হয়ে গেছে। তো এই তো তারপর যখন
আমাকে 1 বছরের টাইম দেওয়া হয়েছে যে তুমি শুকায় তারপর ফিল্মে ঢুকো। সো আমি 1 বছর আর টাইম নেই আমি 4 মাসেই 95 থেকে 55-এ চলে আসছি। আচ্ছা, ওকে ওকে। কারণ যে নায়িকা হবো, ওরে বাবা, স্বপ্নে স্বপ্নে যে স্বপ্ন দেখাই ফেলছে নায়িকা হয়ে যাব। তো তখন চলে আসলাম। তো আমাকে যখন কলকাতায় পাঠিয়ে দিল, কলকাতায় আমার গ্রুমিং চললো, আমার আর শিপন মিত্র, শিপন আর আমরা 2 বন্ধু একসাথে গ্রুমিং করলাম। গ্রুমিং শেষে ওখানে টেস্ট হলো, টেস্ট হওয়ার পর আমি মানে পাশ করলাম। তো বললো যে আচ্ছা ঠিক আছে তোমার সিনেমা শুরু করে দিব। দেন ব্যাক করলাম বাংলাদেশে, ফার্স্ট মুভি সিনেমা। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমি প্রডিউস করতে কেন করছি এটা আসি। সিনেমাটা করার কথা ছিল হচ্ছে 2 মানে হাফ কিছু একটা অ্যামাউন্টে, যে কোনো একটা অ্যামাউন্টে, বাজেট এখন বেড়ে যাচ্ছিল। তখন আমি বলছি কি যে ভাইয়া ওই বাজেটটা আমি দিব। আমাকে একটা সিন বাড়াই দিয়েন। আমাদের তো জ্যাজে কি যেমন অন্য প্রোডাকশন কি হয় যে আলোচনা করার মতো একটা অফিস, এরকম আমাদের জ্যাজ কিন্তু একটা পুরো পরিবার। আমরা কি করি প্রত্যেকটা দিন, আচ্ছা ঠিক আছে এটাতে যদি একটা শর্ট দিচ্ছি, আচ্ছা এখানে যদি আশিস বিদ্যার্থী থাকে তাহলে ভালো হয়, কিন্তু ওনার বাজেট তো অনেক বেশি। তখন কি করবো, এই যে এইভাবে করে করে কি করতে আমরা ইনভেস্ট করতেই ছিলাম, করতে মানে জ্যাজ একটা সময় মনে হচ্ছে না এটা অনেক বেশি চলে যাচ্ছে। ভাই আমি দিচ্ছি, বাকিটা আপনি বাড়ান, এই আমার কিছু ইনভেস্ট করা। এইভাবে হচ্ছে আমার মিডিয়াতে ইন করা। আচ্ছা, মানে নায়িকা হিসেবে আসছে আসলে। তো তারপরে মিডিয়াতে সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেল, সবার সাথে আমার খুব ভালো। তোমার জামাই বললো যে আর মুভি করতে পারবো না? আমার জামাইটা কখনো বলে নাই, মিথ্যা বলবো না, আমার জামাই আমাকে কখনোই বলে নাই। হ্যাঁ, আমার জামাই আমার শ্বশুর বাড়ি খুব ধার্মিক, ওদের হচ্ছে সবসময় বোরকা পড়তে হয়, হ্যাঁ হাত মোজা না এখন পরি না, 3.5 বছর যখন ভৈরব ছিলাম তখন পড়েছি, এখন পড়ি না। কারণ এখন হচ্ছে ওখানে কোনো ভালো ইংলিশ মিডিয়াম স্কুল নাই। তো এখন আমার কাছে মনে হলো যে বাবুকে ভালো একটা স্কুলে দিতে হবে। আমার হাজবেন্ডকে আমি বললাম যে আমি ঢাকায় বাবুকে স্কুলে দিব, তুমি আসা যাও। এখন আমার হাজবেন্ড আসা যাওয়ার মতো আছে, 15 ডেজ ওর ব্যবসার জন্য ভৈরব থাকতে হয়, 15 ডেজ ঢাকায় থাকছে বাবুর জন্য। সো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ জামাই একজন আমার, আলহামদুলিল্লাহ ঠিক আছে, জামাই ঠিক আছে। বাট ফিল্মে কাজ করতেছো, দেন শ্বশুরবাড়ি থেকে এরকম প্রবলেম, তো সেটা কিভাবে ব্যালেন্স করছো? শ্বশুর বাড়িতে ব্যালেন্স করেছি হচ্ছে তারা মুভি দেখেন, ওখানে টিভি না, এরা ওখানে ফিল্ম দেখে অবশ্যই, কিন্তু ওনারা ফার্স্টে আমাকে তারা মানে একসেপ্টই করতে চায়নি যে আমি নায়িকা বিয়ে করাবে তারা। ব্যাপারটা ছিল এরকম যে না, এত ধার্মিক ফ্যামিলি। বিয়ে হয়েছে কেমনে? আমার বিয়ে হয়েছে, আমি আমার হাজবেন্ড একা বিয়ে করছে। ও, প্রেম করে বিয়ে করছি। দেন শ্বশুর বাড়িতে গিয়েছি অনুষ্ঠান করে। ও, প্রেম কিভাবে পড়ছো? প্রেমে পড়ছি হচ্ছে মেলায় দেখা হয়েছে। কোন মেলায়? ভৈরবের একটা মেলায়। বলো না, ডিটেইলস বলো, আমি আবার কোশ্চেন করতে ইচ্ছা করতেছে না আমার। আচ্ছা, কতটুকু বলতে পারবা? কতক্ষণে বলতে পারবো? যতটুকু বলতে পারবা, যতটুকু বলতে পারো। হ্যাঁ, যতটুকু পারি ততটুকু বলছি। আমি ঢাকায় থাকি তখন, আমি ভৈরব যাই, ওখানে একটা তাঁতের মেলা হয়, তাঁত মেলা এরকম একটা। ভৈরব তোমাদের গ্রামের বাড়ি? ভৈরব আমাদেরও বাসা, আমার হাজবেন্ড আরাফাতেরও বাসা। তো আমরা তখন থাকি ঢাকায়। তো আমি একদিন গেলাম, যাওয়ার পর ওর সাথে ওদের অনেকগুলো ফ্রেন্ড কি করলো, চরকিতে উঠছি আমরা, চরকি যেটা ওইটাতে উঠছি, এতগুলা বালি নিয়ে উঠছে আমাদের সরাসরি ওর না, আরাফাতের 2-3টা বন্ধু। তো উঠার পর কি হয়েছে, উপর নিচ হয়েছে, যখন ওরা যখন উপর থেকে বালিগুলো এরকম ছিঁড়ে করে আমার মাথার মধ্যে ছাড়তেছে। কিরে এমন করতেছে কেন? আমি উপরে থেকে দেখি ও আছে এই অবস্থা, আমি আর কিছু বলি নাই, চলে আসছে। পরের দিন যখন গেলাম, পরের দিনে দেখে কি যে ওরা ফ্ল্যাট করতে, মানে ওরা কেমন জানি করতেছে, ফ্ল্যাট করার ট্রাই করতেছে, বাট ওই ছেলেটা একদম চুপচাপ হয়ে দাঁড়ায় আছে। তোমার জামাই? এক্স্যাক্টলি, এই দূর থেকে আমায় দেখছে। হ্যাঁ, কিন্তু আমি না ছেলেটাকে ফলো করছি, আমার মানে সুন্দর একটা ছেলে, তো আর আসে না, তুই কোথায় কি করে? ও আসে না কেন? ব্যাপারটা হচ্ছে তোরে আমার ভালো লাগছে, তুই বালি না, সব মেখে দিয়ে যা। দেন যখন বের হচ্ছে হুন্ডা দিয়ে আমার পেছনে, হুন্ডা দিয়ে আমার পেছনে ফলো করতেছিল, করতে করতে জাস্ট একটা নাম্বার লিখে, আমার অ্যাসিস্ট্যান্ট যে থাকে মিডিয়া আসার আগেও আমার সাথে একজন থাকে, ওকে দিয়ে বসে কল দিতে বলে আর কি করবে। তো আমি
কল দিয়েছি 3 দিন পরে, কারণ আমার কাছে ছেলেটাকে ভালো লাগছে। ভালো লাগছে, রাইট? হ্যাঁ, তো আমি কল করেছি, মানে একটু খোঁচা দেওয়া আর কি, যে কি হ্যাঁ আপনি নাম্বারটা দিলেন কেন, মানে এরকম ভাবে ছিল। দেন দুইজনের মধ্যে কথা হয়, প্রেম হয়নি কিন্তু কথা হয়। একটা লম্বা 2013-14 লম্বা গ্যাপ, কবে ছিল সেটা মনে আছে? ওই যে 30-40 এরকমই হবে। লম্বা একটা গ্যাপ হয়ে যায়, ওর সাথে আমার কোনো কথা হয় না, কিছুই না। কেন? আমরা তো জাস্ট ফ্রেন্ড হিসাবে আচ্ছা, 4-5 দিন হ্যাঁ, কথা বলেছি ওকে, আমি। ওকে। তখন আমি হচ্ছে ঢাকায় থাকি, যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল সব ঢাকার, আমি ভৈরবে কার সাথে কথা বলবো ওই চিন্তা ভাবনা আমার ছিল না। রাইট, হ্যাঁ। তারপর যখন হঠাৎ আমি আবার ভৈরব যাই কিছুদিন পর, প্রায় 2-3 বছর পর, আমাকে আমার একটা ফ্রেন্ড ফোন দেওয়ার পর বলতেছে, দোস্ত ওরা কি করেছে, আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, ওরা দুইজন এর আগের দিন পালাই গেছিল, আচ্ছা, মানে পরের দিন পালাই যাবে, ওরা মিটিং করতেছে দুইজন। সো আমাকে বলছে, দোস্ত তুই নাকি ভৈরব আসছিস, একটু আসবি? বলছে কেন? দোস্ত আয় না, আমরা তো এরকম এরকম মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, একটু কথা বলবো। আমিও আসছি। ও মা, তখন থেকে আরাফাতকেও ডাকা দিয়ে আসছে, মানে ওই আমার ফ্রেন্ডের আরাফাতও ফ্রেন্ড। দেন ওরা দুইজন চলে গেল পরের দিন, ওরা দুইজনকে ধরে দুই দিকে নিয়ে নিল, প্যারেন্টসটা ধরে, আর আরাফাত আর আমার জমে গেল। আচ্ছা, আমাদের প্রেম কাহিনী এখান থেকে শুরু হলো। ওকে, এরপরে বিয়ে করে ফেললাম। তারপর বিয়ে করে ফেলছি, লুকায় বিয়ে করে ফেলছি একা একাই। তারপর মিডিয়াতে ঢুকলাম, এটা অনেকটা হাইট ছিল, হাইট বলতে কি আমি ওর সাথে ঘুরতাম, বিয়ে করেছি সেটা হয়তো বলতাম না, বাট আমি ওর সাথে আমার প্রত্যেকটা শুটিং সেটেও যাইতো। হ্যাঁ, আমরা যে আউটডোরে হোটেলে, বাংলাদেশে যে কোনো আউটডোরে হোটেলে হলেও ও আমার সাথে, তো নায়কটা মাইন্ড করতো না? না, আরেকটা রুমে নিত, তাও তো আমার হাজবেন্ড আরেকটা রুমে থাকতো, যখন অনেক রাত হয়ে যেত তখন টুস করে আমার রুমে ঢুকে নিয়ে আসতো। কারণ আমার তো নায়কদের সাথে প্রেম নাই, কোন ডিরেক্টরের সাথে আমার প্রেম নাই, সো আমি কেন ভয় পাবো? আমার হাজবেন্ড তো আমার পাশের রুমে। কি অসভ্য চিন্তা করো, এইগুলা বললে হাজি সাহেব মুখ খারাপ। আমি ভালো কথা বলছি। এই যে মঞ্জু ভাই মাত্র বললো যে আমি কোন নায়কের সাথে প্রেম করছি, আমি বললাম তো প্রেম করার ওয়েটা কই? পাশের রুমে তোমার জামাই বসা, সারা রাত তো জামাইয়ের বই, তো কাকে দেখবো, কার সাথে প্রেম করবো? ওকে, তার মানে নায়কের সাথে কারোর সাথে না, নায়কের সাথে প্রেম না। শুভকে আমার পার্সোনালি ভালো লাগে, রাইট রাইট, হিরো হিসাবে আমার তাকে ভালো লাগে, মানুষ হিসাবে আমার তাকে ভালো লাগে, রাইট, দ্যাটস ইট। ওকে, বাট এরপর আর কোনো মুভি টিভি একটাই না, এখন মুভি কার কথা বলছো? ওর সাথে একটাই তো করলা না? একটাই করা, একটাই মুভি করা। তারপরে তো আমার ওই যে মেয়েটা এখন কোথায় যাবে, এখন ঢাকা অ্যাটাকের, ঢাকা অ্যাটাক না, সাপটুডুর প্রমোশনও আসছিল, শুভ আর মিম। তো মিম পাশে বসা, দুদল ভাই আমাদের ডিরেক্টর, সাপটুডুর ডিরেক্টর। তো সেখানে তুমি দেখছো কিনা আমি জানি না শোটা, আচ্ছা, শুভকে জিজ্ঞেস করেছে ওর প্রিয় নায়িকাকে, ও তোমার নাম বলছে, নো, সেফ সাইডে থাকার জন্য, বুঝো নাই? সত্যি নো, বিশেষ করে আমার শোতে এটা বলছে, ও মানে সেফ সাইডে থাকার জন্য বলছে, জেনুইনলি বলে নাই। ও জানে যে এখন হইতেই পারে বা নাও বলতে পারে, যেটাই বলেছে যদি বলে থাকে। আমিও তাকে খুবই পছন্দ করি মানুষ হিসেবে, কো আর্টিস্ট হিসেবে, মাশাআল্লাহ খুব ভালো একজন মানুষ। দ্যাটস ইট। ভালো লাগছে। সময় চলো, ভালো লাগছে। সময় আর কোশ্চেন আছে আমার কাছে। তুমি অনেককে এখানকার আমাদের যে নায়ক নায়িকা আছে ওদের তুমি ডিজাইন করো অ্যাজ এ ডিজাইনার, এবং তারা তোমার কাছে অ্যাডভাইস নেয়, একটু বলো। আমি খোঁচাইতে পারি, বাট না খোঁচাবো একটু পরে, বাকি খোঁচাই নেই। আচ্ছা, বলো। আমাদের এখানকার আসলে এরকম কোন নায়ক নায়িকা আছে যারা আসলে খুব স্টাইল স্টেটমেন্ট আছে, এবং ও ড্রেস আপ খুব সেন্স নিয়ে আসলে ড্রেস আপ করে, এবং মানে একটা পার্টি বুঝে ড্রেস আপ করে, বা একটা ফিল্মেও মানে ক্লাসে যাচ্ছে কি পরে, হাঁটতেছে কি পরে, এগুলো এখনো কিন্তু চেঞ্জ হয় নাই। মানে তোমরা ডিজাইনার এবং তুমি বলতেছো যে তোমাকে পরামর্শ নেয় অনেকেই তোমার কাছ থেকে, আমাদের আসলে পরামর্শ নেয়, তুমি বলে কিন্তু শুনে না না না। হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে আমার ক্লোজ যারা খুব ক্লোজ, দেখা যাচ্ছে যে অনেক সময় দোস্ত আমাকে এবার ঈদে কিছু বানায় দাও, ঠিক আছে বানিয়ে দিলাম। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা টক শোতে যাবে, কোনো একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাবে, প্রায় সময় অনেকে বলে যে আমি এটার মধ্যে কোন ধরনের একটা ড্রেস আপ করবো যেতে দেখলে সবার কাছে একটু ভালো লাগে। আমি যতটুকু পারি আমি হেল্প করি। আমি যদি বলি এই কালারের পরবা, ওইটার সাথে এটা পরবা, তখন অনেক সময় অনেকে বলে আমার কাছে তো এটা নেই, আমি যদি কিনে নাও তখন গলা শুকায়, তখন আমার থেকে দিতে হয়। আমার কালেকশন অনেক। আমি দেখা যাচ্ছে যে আবার অনেক সময় অনেক হিরোরা বলো, মেয়েদের কাপড় আমি খুব কমই করি। এই যে এরকম মুভিতে কোন একটা গানের শর্ট করবে,
বারবার ফোন আসতেই থাকে, তখন বুঝি যে হয়তো বা এমনি কোনো ফোন দিলে ধরে না, যখন দেখি যে বারবার ফোন আসতেছে তখনই আমি যে কিছু একটা হয়েছে। যে এমন অনেক আছে যে জীবনে ফোন, হ্যাঁ এমন অনেক আছে যে একজন এমন এক হিরো একদিন ফোন দিয়ে বলতেছে কই তুমি, আমি বললাম, আমি অবাক হয়ে গেছি, আমি যে কেন আমার বাসায় আসবি, বলে যে হ্যাঁ তোমার বাসায় একটু আসবো, একটু দরকার। আমি যে বল কি এরকম, আমার সামনে একটা ছবির আছে, গানের শর্ট আছে, এখন আমার কিছু ড্রেস লাগবে, তোমার থেকে কিছু কাপড় দাও। তাই আমরা একটা শর্ত, ওরা আবার অনেক সময় এটা নিয়ে দেয় না অনেকে, হ্যাঁ আমি নিবা ঠিক আছে, ঠিক টাইম নিয়ে দিয়ে দিবা, আচ্ছা ঠিক আছে। পরে এরকম নেওয়ার পরে ঠিক আমার 2 দিন পরে আমারই ফোন দিতে হলো যে কি ব্যাপার, আমার এটা কই। এমন অনেক সময় আমার ড্রেস মানে আমার রেডি প্রোডাক্ট আমার নিজের জন্য বানানো, এটা আমি পরি নাই, এটা অনেকে আবার এখান থেকে রেখেও দেয়। পরে এরকম ঠিক আছে টাইম দিলাম, ওই অনুযায়ী নিয়ে আসলাম, আনার পরে না আমতা করতেছে একটা শার্ট, এই শার্টটা আমাকে ভালো লাগছে, হ্যাঁ এই শার্টটা আমাকে খুব ভালো লাগছে, সবাই বলতেছে, আমি যেটা নিয়ে নে তুই, এরকম আমি অনেকজনকে দিয়ে দিচ্ছি এরকম। কিন্তু যে দরকারের সময় বলে যে একটু হেল্প করো, অ্যাডভাইস তো আমি অবশ্যই দিই, কোনো প্রোগ্রামে গেলে বা ঈদ আসলে কি পরবো। আমার খুব কাছের ভালো বন্ধুদের মধ্যে আমি বলবো ইমন, ও খুব ভালো ফ্যাশনেবল, ওর ভালো, হ্যাঁ ওর ড্রেস আপ খুব ভালো, হ্যাঁ ইমনের রুচি খুব ভালো, ও কোথাও গেলে আমার খুব ভালো ফ্রেন্ড, ওর সাথে যখন আমরা দুজনে মিলে গল্প করি, কথা বলি, ও আমাকে কিছু অ্যাডভাইস দেয়, বন্ধু এটা এমন করলে কেমন হবে, আমি ওকে বলি হ্যাঁ বন্ধু এটা এমন করলে এমন হবে। মানে দুজনের এমন একটা সম্পর্ক, মানে দুজনের সাথে আড্ডা মারতে ভালো লাগে। বিশেষ করে ওর সাথে আমার যখনই কথাবার্তা বলা হয়, আমরা কিন্তু ড্রেস আপ নিয়ে কথাবার্তা বলি, হ্যাঁ এটা নিয়ে, এবং ওর মধ্যে ওই জিনিসটা আছে। আর এরকম আরো অনেক হিরোরা আছে ভালো, অ্যাডভাইস চায়, আমি অ্যাডভাইস দেই, কিন্তু ওই যে দরকারের সময় ফোন দেয়। একবার এমন এক হিরো আমাকে বলছে যে আমার সামনে একটা গানের শর্ট দিব, আমার কিছু কাপড় দাও। তা আমি আমার কিছু কাপড় দিলাম ওকে, দেওয়ার পরে আমি ওই প্যাকেট খুলি নাই, ওইখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। তারপরে না আমার হঠাৎ মনে হলো যে আমি জিনিসটা যে বানালাম আমি এখনো পরি নাই, আমি তার কাছে গেলাম খুঁজতে, যে আমি যে আমাকে ওই ব্লেজারটা দাও, আমি ওইরকম ভাবে ওই কনসেপ্টে আমি আরেকটা বানাবো। সে বলে এটা তো হারায় গেছে, এটা পাচ্ছি না খুঁজে। আমি বললাম যে হ্যাঁ নতুন জিনিস আমি এখনো পড়ি নাই, ঠিক আছে আমি আর কিছু বলি নাই। ঠিক 1 মাস পরে দেখি যে কক্সবাজারের শুটে সে এটা পরে শুটিং করতেছে। তারপরে আমি তো মানে আমার বলার আসলে কিছু ছিল না, মানে আমি অবাক হয়ে গেলাম। মেসেঞ্জার চেক করো, হ্যাঁ সেকেন্ড টাইম আমার ওর সাহস হয়নি কখনো আমার কাছ থেকে কিছু নেওয়া। আর আমার এমন আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে না, আমি একটা কোশ্চেন করবো, নাম বলতে হবে, 5টা বলছেন, 3টাই বলো তুমি আমাকে, 3 জনের নাম বলো যাদের স্টাইল তোমার ভালো লাগে, মাথায় রেখো 3 জন। এরপর আমি পাল্টাটা কোশ্চেন করবো, সেই অ্যান্সার দিতে হবে। আচ্ছা ওকে বলো, 3 জন নায়কের নাম বলো, 3 জন নায়িকার নাম বলো যাদের স্টাইল বা ফ্যাশন সেন্স তোমার ভালো লাগে আমাদের ফিল্মে। আমার মানে ছেলেদের মধ্যে, হিরোদের মধ্যে সাকিব খান, হ্যাঁ গান, ইমন, তারপর 3 নাম্বারটা তো অনেক দুষ্কর বলাটা, কার কথা বলবো আমি, ওই যে শুভকে বললো না, শুভকে আমার আসলে ভালো লাগে না। আচ্ছা ওকে, আমি শুভকে কখনো আমার ভালো লাগে না, কি আমি জীবনে ওর কখনো নাটক দেখি নাই, আমি ওর নাটক দেখি নাই, আমি টাকা দিয়ে মুভি দেখবো তাও না, আমি মুভি দেখছি ওর জন্য। এবং দেখা যাচ্ছে অনেকে শুভকে নিয়ে অনেক ইয়ে করে, হ্যাপি হিরো, না না না, এটা ভুল ধারণা। ও একটু স্টাইল করে কথা বলে দেখে মানুষ ভাবে যে অনেক স্টাইলিশ, নো নো নো, ড্রেস সেন্স কি, ও একজন ডিজাইনার কি বিয়ে করছে দেখে সবাই ভাবে যে ওর বিয়ে করছিল, যাই হোক তখন হয়তো অনেকে মনে করছে যে ওর ড্রেস আপ ভালো, ডিজাইনার, ওর ওয়াইফ হচ্ছে একজন ডিজাইনার না। সো একজন হাজবেন্ড যদি, ওয়াইফ যদি ডিজাইনার হয়ে থাকে, তারপরও সে স্মার্ট না। স্মার্ট যদি 3 নাম্বারটা সিয়াম, অলরাইট ওকে, সিয়ামের অভিনয় ভালো লাগে, ড্রেস সেন্স খুব ভালো, কালার মানে কালার ব্যাপার খুব চুজি, খুব মিনিমালিস্টিক। হ্যাঁ আমার কিন্তু সিয়ামকে কখনো ভালো লাগতো না, আমি জীবনে সিয়ামে কোনোদিন একটা নাটকও দেখিনি, টিভিসি যদি দেখাতো অফ করে দিতাম। না না, আমি কি যেন করলো পোরামন 2, আচ্ছা হ্যাঁ ওই ছবিটা দেখতে গিয়ে, ওইটা তো সালমান শাহকে নিয়ে একটু কাহিনী ছিল না, ওই সালমান শাহের বিষয়টা আমি ওর মধ্যে একটু ফিল করছি, একটু গ্রো করছে, ওই জিনিসটা করতে করতে ওর মধ্যে আমি একটা সালমান শাহ ভাবটা খুঁজে পেলাম, সেই থেকে আমার সিয়ামকে ভালো লাগে। আর সিয়াম ব্যক্তিগতভাবে খুব ভালো ছেলে। পাল্টা কোশ্চেন করি, এখন 3 জনের নাম বলে, একজনের নাম বলে ফেলছো যার ফ্যাশন স্টাইল তোমার একটু ভালো লাগে না, ওদের হয় না। নাটকের বলবো নাকি? না নাটকে তো তোমাকে নিব না, তুমি ফিল্মই বলবো, তুমি ফিল্মেরই বলছো। শুভ 1 নাম্বার বলছো তুমি, হ্যাঁ শুভ ভালো লাগে না, হ্যাঁ সেন্স ভালো লাগে না, ও পার্সোনাল গ্রাজ আছে আমার, যেটা মনে হয়ে গেছে। না না, কারোর সাথে ইয়ে নেই।
কিছু কিছু ক্ষেত্রে বলি, কিছু ডাকছে আসেনি। না 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 আমার এরকম কারোর সাথে ওরকম সম্পর্ক না, একদম না। তো বলো না, কিছু কিছু মানুষের মধ্যে না, যেমন আমি বলবো শুভ এক নম্বরে বলছো তুমি। না, হ্যাঁ, যেমন রোশান দেখতে সুন্দর, ওর সবকিছু ভালো, বাট ওর ড্রেস সেন্স খুব কম। মানে কখন কোনটার সাথে কি করতে হবে এটা হয়তো ও বুঝে উঠতে পারে না, যেহেতু নতুন কাজ করছে, অনেক কাজ করছে, কিন্তু হয়তো অনেক সময় অনেকে পারে না। আসলে অনেক হ্যান্ডসাম কিন্তু। হ্যাঁ, ও অনেক হ্যান্ডসাম, ওর গলার ভয়েস ভালো, ওর অ্যাক্টিং ভালো, হ্যাঁ, কিন্তু পুরাই। ড্রেস আপের ব্যাপারে না ও আসলে ঠিক বুঝতে পারে না যে কোনটার সাথে আমি কোনটা কি পরবো। এটা হইতে পারে। আরেকটা। আরেকটা বলবো যে আমি অনেক বছর, বাপি মাইন্ড করিস না, অনেক বছর আমি তোকে দেখতাম, অনেক বছর ও একটা হলুদ বেল্ট সবসময় ইউজ করতো। কয়েকটা ছবিতে দেখছি আমি হলুদ প্যান্ট পরে সবসময়, হলুদ বেল্ট পরে। না না সিরিয়াসলি বাপি মাইন্ড করিস না ভাই আমার, মানে সব গেট আপে না একটা হলুদ বেল্ট পরতো। পরে আমি ওকে একদিন বললাম তুই হলুদ বেল্টটা চেঞ্জ করিস। তারপর থেকে বলার পরে না ওই দেখি নাই পড়তে, আমি পড়তে দেখি নাই। মানে আমি আসলে আমি বলতে চাই নাই, মানে কিছু মনে করিস না লক্ষ্মী ভাই আমার, কিন্তু ওইটা ইয়া আসলে কি আমাদের দেশে না অনেকে হিরো হিরোইনরা আছে, মানে যখন মুভি করে কখন কোন মানে সিকোয়েন্সের সাথে কোন ধরনের গেট আপ, এটাও করতে পারে না। আমি একদিন বলি আমি একটা কাহিনী, নায়িকার ব্যাপারে একটা কাহিনী, না নায়িকার ব্যাপারে একটা কথা বলি না, আবার আমাকে আবার পিটাবে। সবাই চিনতে পারবে অপূর্ব রানার একটা ছবি, দোস্ত ছবিটা দেখে আসিস। আমি আচ্ছা ঠিক আছে দেখতে যাবো। নায়ক বলতেছে অপূর্ব রানা পরিচালক, মানে এটা কে বলতেছে? আচ্ছা ওই আমাকে বলছে, ওরই পরিচালনার ছবি, দোস্ত ছবিটা আমার দেখিস প্লিজ। ঠিক আছে ছবিটা দেখলাম, দেখার পরে আমাকে বললো কি ছবিটা কেমন হয়েছে একটু বলিস। আমি দেখ ভাল লাগে নাই কেন, কলেজে গেছে 6 ইঞ্চি হাফ প্যান্ট পরে, ঘুমাইতে গেছে 6 ইঞ্চি হাফ প্যান্ট পরে, তারপরে ক্যাবারে ডান্স করতেছে 6 ইঞ্চি হাফ প্যান্ট পরে, গ্রামের বাড়িতে গেছে বাবা মার সাথে দেখা করতে 6 ইঞ্চি হাফ প্যান্ট পরে, তুই সব সময় ওকে শপিং করতে গেছে 6 ইঞ্চি হাফ প্যান্ট পরে। একটা নায়িকার বলবো না আমি তখন ওরে বললাম তোর কি আর কোনো কস্টিউম ছিল না, সবকিছুতে তুই 6 ইঞ্চি হাফ প্যান্ট কেন পরাইতে হবে নায়িকাকে? তো বলে কি দোস্ত আসলে কি বলবো, যে ধরছো এটাই পড়তে হবে। আমি যে না তোর যে দোষ, তার মানে বুঝছো কোন নায়িকা? আমরা তো বুঝছি। আমি বলছি দোষ তোর। পরিচালক যদি একজন ডিজাইনারকে রাখে, সে যদি পরিচালক যদি বলে আমার এই কস্টিউম তো তোমার পড়তে হবে, সে রাজি না হলে তুমি বাদ দিয়ে দাও। তোমাদের ভিতরে সন্দেহ থাকে না ওকে নিয়ে আমি কাজ করবো, কেন আমার ওরে নিতে হবে? তা তোমার ওই জন্য তো ছবিটা তোমার ফ্লপ, তাই না? আমি তো নাম কি, ছবির নামটা আসলে আমার ওইরকম মনে নেই। হিরো ছিল একজন, সাইমন ছিল হিরো এখানে। বুঝতে পারছো নায়িকার নাম? এখন নায়িকার নাম নাই বলতে চাই না, আমি বলতে চাই না, কিন্তু আমার একটা অক্ষর বলো যাও। না না প্রথম অক্ষর বলা দরকার না না আমার নাম পুরো নাম বলে দেবো তাহলে এখন। না 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 আসলে এটা বলা প্লিজ, এটা যদি আমাকে রিকোয়েস্ট করে আমি যদি থাম্বনেল ইউজ না করছি নায়িকার ছবি, নায়িকাকে আমি 6 ইঞ্চি যে আমার পুরো চোখে ভাসছে ছবিটা, আমার নায়িকাকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি, কিউট একটা মেয়ে, খুব কিউট। অফকোর্স তখন সে হ্যাঁ অবশ্যই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে, আমি বলবো যে না সে একটা রূপসী, আল্লাহ মনে হয় তাকে নিজের চালক বাদ দাও, নিজের হাতে বানাইছে, চালক বাদ দাও। কিন্তু না আমি কেন বলতেছিলাম না, তখন সে ফার্স্ট ইন করছে, হ্যাঁ সে অনেক কিছু জানে না, তাকে জানাইতে হবে যে ওকে আমি যদি একজন পরিচালক হই, আমি এজ এ বলবো কি সে এখন পর্যন্ত অনেক কিছু জানে না। হ্যাঁ অফকোর্স লাগবে কি সে এখন পর্যন্তই জানে না। তাকে আমার ভালো লাগে, কিন্তু তার হয় কি একটা মানুষ তোমার ভয় লাগে? না না ভয় লাগে, আমি ভয় পাই আমি না না আচ্ছা সরি হ্যাঁ না একটা কথা বলি না, ভয় আমার ভিতরে না, আমার ভয় ওই জিনিসটা সবসময় কাজ করে। আমি সবসময় ভয় পাই, মান সম্মানের খুব ভয় পাই। এখন আমাকে যদি কেউ ঢিল ছুঁড়ে, মানে আমি মারলে কি হবে, ছোড়াছুড়ি হবে। আমি সবসময় মান সম্মানকে খুব ভয় পাই, আমি আল্লাহকে খুব ভয় পাই। আমাকে নিয়ে কেউ একটা বাজে কথা বলবে, আমাকে এখনো যদি আমাকে নিয়ে কেউ একটা বাজে কথা বলে, আমি তার বাসায় গিয়ে হাজির হতাম। বলবে না, তুমি টেনশন নিও না। হ্যাঁ আচ্ছা নায়িকাদের মধ্যে কি না কেউ তুমি এখন নায়িকা হলে নাটকও হতে পারে, ঠিক আছে, নাটকও আসতে পারবো। আচ্ছা না নাটক তো আমি দেখি না, বাংলাদেশের নাটক কিন্তু আমার পুরো শো তো নিয়ে নিছে হেভি, কিন্তু ভালো লাগতেছে বুঝছো। বাংলাদেশের নাটক আমি দেখি না, বাংলাদেশের নাটকে এখন বলছি না, বাংলাদেশের নাটকের কথা ফিল্ম হতে পারে, ফিল্ম নায়িকা বলো, নায়িকা বলো। আচ্ছা বাংলাদেশের নায়িকাদের ব্যাপারে বলবো আমি, শাবনূরকে দেখলে মনে হয় ঘরের মানুষ, ফ্যামিলির মানুষ, পাশের বাড়ির মেয়ে। ড্রেস আপ অবশ্যই সে একটা পাশের বাড়ির মেয়ে, আমার বোন যেমন থাকে অমনি। নায়িকার সময় সে নায়িকা, তার ড্রেস আপ অবশ্যই ভালো, সে কখনো উগ্র ড্রেস আপ করে না, তার ড্রেস আপ হচ্ছে সোবার। অবশ্যই তাকে আমি বলবো শাবনূর আছে। পরিমণিকে
সুন্দর, ওকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, Right. বাট ও যদি ওকে ওইভাবে প্রেজেন্টেশন করে ওকে দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। Right. পরিমণিকে শাড়িতে খুব ভালো লাগে, ওয়েস্টার্ন ড্রেসে ভালো লাগে না। ঠিক আছে, তাহলে পরিমণি বলছো একটা, শাবনূর বললাম, শাবনূর আর ভালো দুইটা বলছো। বলবো। বিপাশা কবির, আচ্ছা ওর ড্রেস সেন্স অনেক ভালো। ওকে আমি সবসময় বলি ও যে কোনো ড্রেস পরে খুব ভালো ক্যারি করতে বিপাশা পারে। তো জলের মতো হারাই গেছে, কেউ না চেনে আছো আছে, চান্দেও চিনে না, যাই হোক, হ্যাঁ। সূর্যেও চিনে না। না আমি দেখলাম আরেকজন, দেখলাম জলিকে দেখলাম, জলি ড্রেস আপ, জলিকে না, দেখো আমি যেটা আই ফিল স্যাড কিন্তু, কজ দেখো তোমরা যে টাইমটা দাও 5 ইয়ার্স 10 ইয়ার্স তোমাদের লাইফ থেকে দেওয়ার পরে তারপরে হাওয়া হয়ে যাও, মানে একটা মুভি করা এই জন্য মানে তো মানুষ- অনেক, এই জন্য মানুষ দুটো movie ওদেরকে নিয়ে করতেছো, negative তিনটা ভাবে। চারটা মুভি করতেছো, কিন্তু এরপরে হাওয়া। হ্যাঁ, বিপাশা কিন্তু সেম জিনিস, না বিপাশার বিয়ে বিপাশা শুরু হয়েছে, থেকে career শুরু থেকে I was there. বিপাশা I know. বিয়ে করলো, ওর একটা বেবি আছে, আমেরিকা থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আর আরেকজনের কথা বলবো জলির, যখন আমি মুভির কথা বলবো না, এমনিতেই জলির খুব, ওকে দেখতে সবসময় ভালো ভালো ব্র্যান্ডের পোশাক পরে সবসময়। ওর ও জলিকে ভালো বলতো, হ্যাঁ, good, হ্যাঁ। জলির রুচি, পাশে বসে আসুন না। না জলি, ওকে আমি সবসময় বলি বল জলির রুচি আমার খুব ভালো লাগে। ও না, এই যে আমার খুব ভালো লাগছে, কখনো- আমি তখন যেটা বলতেছিলাম তোর মেকআপটা খুব সুন্দর ও আছে। সবসময় নিজে মেকআপ করে, হ্যাঁ, খুব সুন্দর এবং makeup। জলি মানে যে very কোনো natural, ড্রেস আপ, জলি খুব খুব ভালো লাগছে। ও তোমার স্কিন কিন্তু আমি ছোটবেলায় দেখছি, আমার মনে আছে স্কিন খুব সুন্দর ছিল, হ্যাঁ এই জন্যই হয়তো না, মেকআপটা জলি সবসময় ও যে কোনো ড্রেস আপ right. সুন্দর ভালো ক্যারি করতে পারে, ওয়েস্টার্ন হোক শাড়ি হোক, শাড়িতে খুব ভালো লাগে আর খুব ফ্যাশনেবল জলি। আর কেউ বাকি আছে? বললাম তো সবাই। চলো এবার জলির পালা, এবার আসো, চলো সেম কোশ্চেন, ঠিক আছে সেম কোশ্চেন, হ্যাঁ, তিনটা নায়ক বা মানে ফিল্মের, ফিল্মের হ্যাঁ আগে বলো। ভালো লাগা খারাপ, আগে ভালো লাগা বলি। সাকিব ভাইয়ের হচ্ছে আগে ভালো লাগতো না, বাট বরবাদ, তারপরে বরবাদে একদম শিকারি থেকে dress- শুরু basically, না শিকারি শিকারিও থেকে শুরু। বলবো না, শিকারি থেকে শুরু। বরবাদ থেকে হচ্ছে ড্রেস সেন্স, তুফান। বরবাদ দেখে তুফান, এগুলো ড্রেস সেন্স দেখে মানে আমি বলবো বেস্ট বেস্ট। হ্যাঁ সিয়াম খুব ড্রেস সেন্স খুবই ভালো, আর শুভ, আমার কাছে শুভ ড্রেস সেন্স ভালো লাগে। রাইট রাইট। আর খারাপ লাগা যদি বলতে চাই সেটা হচ্ছে সাইমন, বাপ্পি চৌধুরী, রোশন, আচ্ছা ওকে। আর নায়িকার সাইমনকে খারাপ লাগে না, ও তো ভালো acting না, ও অ্যাক্টিং, Acting না। এখানে অ্যাক্টিং হয় নাই, Style এর সেখানে কথা হচ্ছে বলতে স্টাইল, Fashion and style ফ্যাশন স্টাইল নিয়ে কথা হচ্ছে। আর নায়িকাদের কথা বলবো হচ্ছে আমার ববিতা ম্যাম, ও তার সব মানে শাড়ি পরার থেকে নিয়ে তার true, মেকআপ, true. তার হেয়ার Classic, স্টাইল classic. মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, ববিতা ম্যামকে, অঞ্জনা আপুকে, হ্যাঁ থার্ড হচ্ছে অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষ ম্যাম, তিনজনকে আমার খুবই ভালো লাগে। খুব ভালো অ্যান্সার দিছো, বাট এখনকার নাম বলতে হবে। এখনকার যদি ভালো লাগা বলবো, এখনকার ভালো লাগে মাহির স্টাইল, আমার ভালো লাগে, মাহির স্টাইল আমার ভালো লাগে। তারপরে হচ্ছে পূজা চেরি, অপুদি, অপু বিশ্বাস, ওকে ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। এখন আমি যেহেতু এখন কথা বলছি, এখনকার জন্য বলছি, ভালো লাগে, ড্রেস সেন্স ভালো লাগে। ওকে, এখন ভালো লাগে না ওটা বলতে হবে। সময় বলছে, তুমি সময় খুব এক্সাইটেড ছিল, এখন তো তোমাকে বলতেই হবে। পরিমণি একটুও ভালো লাগে না, দেখতে অনেক সুন্দরী মাশাআল্লাহ, তাকে যদি ওভাবে প্রেজেন্ট করা যায়, মানে মাশাআল্লাহ বলে শেষ করা যাবে না, এত সুন্দরী। রাইট। হ্যাঁ, ওর মতো সুন্দরী নাই এখন আমাদের। দিঘি আসলে হচ্ছে যে ওর একটু বুঝে ড্রেস ক্যারি করা উচিত, যে যেটা বলছে সেটাই ক্যারি করে ফেলছে, সেটা আমাকে স্ক্রিনে কেমন লাগবে, পেছনে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে সেটা কিন্তু মানুষ দেখবে না, স্ক্রিনে আমাকে দেখবে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু বলবে না আচ্ছা ওই যে উনি বলছে তাই পড়ছে, এটা কিন্তু বলা যায় না। নিজের সেন্স খাটিয়ে আমাকে তুমি যেটা ক্যারি করতে পারো সেটা ক্যারি করো, সেটা জন্য দিঘি। আর থার্ড হচ্ছে বুবলি। ওর ড্রেস সেন্স আমার ভালো লাগে না, আমার কাছে মনে হয় এক জুতা বারবার পরে। হ্যাঁ, আমার ওর ড্রেসের সেন্স আমার কাছে একদমই ভালো লাগে না, যেটা আমি টু বি না। জঙ্গলি কেন, আমি ওর যে কটা সিনেমা দেখেছি সে কটা সিনেমাতে আমার ওর ড্রেস সেন্স ভালো লাগেনি। ও অ্যাক্টিং ভালো করে, সবকিছু ভালো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ,
বাট ড্রেস সেন্স আমার ভালো লাগেনি। বাট সেটা কি ওর উপর ডিপেন্ড করে? ডিজাইনারদের কোনো দায় নাই? ডিজাইনারদের দায় থাকলেও নিজেরও কিছু, যেমন একটা আমি ফার্স্ট অফ অল একটা কথা বলি, আমার যখন ফার্স্ট ফিল্ম হয় অঙ্গার, তখন আমার কি হয়েছে, মেকআপ থেকে নিয়ে এভরিথিং আমি সবারটা শুনেছি, দেখেছি যে আসলে কি করতে পারে, তারা কি বলছে, আমি শুধু মাথায় নিছি, আমি একটা ওয়ার্ড উচ্চারণ করি যে না এটা আমার ভালো লাগছে না। কিছু কিছু জায়গায় আমাকে পুরো তামিল বানিয়ে ফেলছে, এবং মানুষের কনফিউশন ছিল, আমার অঙ্গার মুভিতে কনফিউশন ছিল যে আমি বাঙালি না, আমাকে লাগছে হচ্ছে ইন্ডিয়ান বা তামিল হিরোইন। আমার লুক থেকে নিয়ে, আমার ড্রেস থেকে নিয়ে এভরিথিং এরকম ভাবে আমাকে করে দিছে, ওদের মতো করে বানিয়ে ফেলছে আমাকে। আমি কিছুই বলি না। আমার ফার্স্ট ফিল্মে মানুষ কনফিউশন হয়ে কি সিনেমা দেবে, দুই দেশের নায়িকা, দুই দেশের এক নায়িকা, দুইজনই ওই দেশের। সো গেল নিয়তিতে কি করেছি আমি আমার মতো করে, আমি অবশ্যই আমি যদি একটা ডিজাইনারকে অ্যাভয়েড করি সেটা খারাপ, তাদের সাথে আমি বসতে পারি, ডিসকাশন করতে পারি যে আমি যদি এটাতে আমার কিছু ড্রেস আমি নেই, এটা এই প্রোগ্রামে ভালো হবে, এটা দেন আমি করেছি কি আমি পুরো একটা টিম ওয়ার্ক করেছি যে আমি এই মেকআপটা নিতে চাই, আমি এই ড্রেসগুলো পরতে চাই, আমি আপনাদেরও কিছু ড্রেস রাখি, আমি কিছু ড্রেস এটার মধ্যে অ্যাড করি। দেন তারা একেবারেই যদি অ্যাড না করে সেটা খারাপ দেখায়, কারণ তাদেরও তো কিছু একটা যোগ্যতার জন্য তো তারা ড্রেস ডিজাইনার, মেকআপ আর্টিস্ট। সো আমি ওভাবে সবকিছু একটা গ্রুমিং করে দেন আমি নিয়তিতে করেছি। মাশাআল্লাহ আমার নিয়তির প্রত্যেকটা ড্রেস থেকে নিয়ে আমার নিয়তিতে আমার ড্রেস মিলিয়ে হয়ে আমার ড্রেস ব্যান্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। নাইস, বিউটিফুল। ওকে, আমরা আসলে অনেক গল্প করতে পারি, কিন্তু আজকে আসলে আর গল্প করব না, বিকজ আমি চাই এই গল্পগুলো আমরা সলো আমরা আরেকদিন করতে হবে। আমি কয়েকটা কমেন্ট আছে সেগুলো নেই, তারপর শেষ করব। সময় ভাইয়া কি নায়িকা ছাড়া কারোর ড্রেস করেন? না, অবশ্যই করি, আমি সবকিছু করি। আমি নায়িকাদের জুয়েলারি থেকে শুরু করে এক একটা ছেলেদের সব প্রোডাক্ট আমি করি, ডিজাইন করি আমি। ওকে, জলিয়াপু দোয়া রইল, তবে পুরুষ মানুষ অনেক ভয়াবহ এবং ভয়ঙ্কর, তবে এটাও ঠিক ভালো মানুষও অনেক আছে, আমার চোখে পড়ে নাই। অফকোর্স ভালো মানুষ আছে, সেই জন্যই তো আমার লাইফ পার্টনারটাই অনেক ভালো। সো সবাই আমার জন্য দোয়া রাখবে যাতে আমি ভালো মানুষই দেখে যাই, খারাপ মানুষের পাল্লায় না পড়ি। জলিয়াকে আবারও ধামাকা নিয়ে দেখতে চাই, ইনশাল্লাহ। সেটা কবে আসবে তুমি কিছু বলতেছো না? না, এটা আমি বলবো না, কারণ আমার মুভি যখন আমার ফার্স্ট মুভি যখন রিলিজ হয় তখনই আমি কাউকে বলি নাই যে আমি মুভি করছি, আমি অ্যাজ এ হিরোইন হয়েছি। আমাকে আমার গান যখন রিলিজ হয় কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, ওইটার পরে আমাকে মানুষ ফোন দিছে, জলি নায়িকাটা তোমার মতো দেখতে, আল্লাহ জলি এটা দেখি তুমি, মানে তখন আমি বলেছি সো এবারও এমন কিছুই হবে ইনশাল্লাহ। ওকে, সময়কে লিখেছে রসমালাই নিয়ে গল্প শুনে এখন আমার রসমালাই খেতে ইচ্ছে করছে, অথচ আমি কঠিন ডায়েটে আছি। ইনশাল্লাহ খাওয়াবো না। ওকে, সময় কিছু বললো, আমরা শেষ করি। অনেক ভালো লাগলো, মঞ্জু ভাইয়ের প্রোগ্রামে আসলাম। মঞ্জু ভাইয়ের প্রোগ্রামে আরো আগে আসার ইচ্ছা ছিল, কথা ছিল, হয়তোবা মঞ্জু ভাই সময় করতে পারেনি দেখে আমাকে বলেনি, আমিও সময় করতে পারিনি। বাট মঞ্জু ভাই হচ্ছে একজন ভালো মনের মানুষ, ওনার সাথে সবসময় কোথাও কোনো প্রোগ্রাম হলে, দেখা হলে হাসি ঠাট্টা ফাজলামও থাকে, তার মধ্যে একটা শ্রদ্ধাবোধ সবসময় থাকবে, বন্ধুসুলভ আচরণও সবসময় থাকে। সবাই মঞ্জু ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে এবং আপনাদেরকে ভালো রাখে। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস জানাবো হচ্ছে মঞ্জু ভাইকে, থ্যাংক ইউ সো মাচ মঞ্জু ভাই। আসলে অনেক অজানা কথা এখানে এসে আমি এই সিটে বসে বলে ফেলেছি, যেটা অন্য ইন্টারভিউতে হয়তো আমি বলিনি কখনো। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে ইনভাইট করার জন্য। আর সবাই মঞ্জু ভাইয়ের এই প্রোগ্রামের জন্য, মঞ্জু ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন, আর আমার জন্য তো অবশ্যই দোয়া রাখবেন, অনেক ভালোবাসা রাখবেন আমার জন্য, আর বাংলা সিনেমা দেখবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। রাইট জলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা জলির নতুন মুভি আসবে, আপনারা দেখেন, ওয়েট করেন ওকে কবে আপনারা দেখতে পাবেন, আই এম নট শিওর, বাট ও জানাবে হোপফুলি। আর সময় ভাই আপনি সবার জন্য একটু ডিজাইন করো, সুন্দর সুন্দর নায়িকাদের সাথে একটু কাজ কমায়, নায়কদের জন্য করো, এরকম করো কেন? এনিওয়েজ, অ্যাপার্ট ফ্রম জোকস, লাইক কিপ শাইনিং গাইজ, থ্যাংক ইউ এন্ড আই লাভ ইউ গাইজ। ওয়েলকাম টু মুনজাহিদ শো, আমি হোস্ট মুনজাহিদ।